আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? কি অবস্থা তোমাদের সবার? কমেন্টে জানিয়ে দাও। আমি তোমাদের ভাইয়া চলে এলাম তোমাদের ফাইনাল সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে। ওকে, সো আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছে ইতিমধ্যে। এর মধ্যে মোরসালিন আছে, সাব্বির আহমেদ আছে, আছে সাদিয়া আক্তার, তাসপিয়া। ওকে, সো কে কে জয়েন করছো একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। আজকে কিন্তু আমরা আমাদের এইচএসসির ফাইনাল সেকেন্ড পেপারের কেন্দ্রীয় ব্যাংকের একটা স্পেসিফিক পার্ট নিয়ে পড়বো, যেখান থেকে প্রশ্ন প্রত্যেকবার হয়ে থাকে। আমি ভিডিওতে বলেছিলাম এই ক্লাসে মোটামুটি তোমরা একটা বলতে পারো 7 নাম্বার এইচএসসি তে কমন ফেলতে পারো, বিকজ সেকেন্ড পেপার থেকে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রশ্ন হয় না। এইটা খুবই রেয়ার, হয় প্রত্যেক বছর একটা বা দুইটা। এবং এখান থেকে জেনারেলি প্রশ্ন হলে এই যে আজকে টপিকটা পড়াবো, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এইখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আরো অনেক বেশি, বিকজ এইটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস চ্যাপ্টার। তো আজকে আমরা এটা কভার করবো। সো বলতে পারি যে আজকে তুমি কনসেপ্টটা নিয়ে যেতে পারো। অবভিয়াসলি একটা ক্লাসে তো আর অনেক ইন ডিটেলস ঢুকতে পারবো না, যেটা হয়তো আমরা আমাদের অনলাইন ব্যাচ ক্লাসে এই চ্যাপ্টারটা মোট 3-4টা ক্লাসে পড়াবো, তখন আমরা অনেক ইনডেপ ঢুকতে পারি ছোট ছোট টপিক নিয়ে। বাট আজকে আমরা না পারলেও সেটা আমরা একদম সারফেস লেভেলে মানে যেই মেইন বেসিক কনসেপ্ট গুলো আছে সেটা কিন্তু আমরা তোমাদের টাচ দিয়ে যাব, যেন তোমরা যারা বাসায় নিজেরা এই চ্যাপ্টারটা পড়বে যেন এইখান থেকে তোমরা এই বিষয়টা কভার করে ফেলতে পারো। ওকে, সো কে কে আচ্ছা এইচএসসি 26, আচ্ছা অনেকেই কিন্তু এইচএসসি 26 ব্যাচ থেকে জয়েন করছো। ওকে, সামিয়া আছে, হৃদয় আছে। আচ্ছা বলো তো তোমরা কারা কারা এইচএসসি 26 ব্যাচ, কারা কারা এইচএসসি 27 ব্যাচ, আর কারা কারা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টস? আচ্ছা আমি একটা তোমাদের পোল করি, দেখি তো। এখানে লিখি কে কোন ব্যাচের, কে কোন ব্যাচ এর। অপশন 1 এইচএসসি 26, অপশন 2 এইচএসসি 27, ওবি কোর্স এর স্টুড, আর আরেকটা হচ্ছে এইচএসসি 27 ওবিতে ভর্তি। আচ্ছা দেখি তো, একটা আমরা পোল করি কার কে কোন ব্যাচের, এইটা একটু দেখবো। কুইজটি শুরু করুন। আচ্ছা ওকে, সো আমাদের আচ্ছা এটা আবার, আচ্ছা আমরা এবিসিডি অপশনে যাই, কে কোন ব্যাচের। আমাদের এখানে তোমরা যারা এইচএসসি 27-এ ক্লিক করবা তাদের দেখাবে রাইট উত্তর, আর যারা 26 দিবা তাদের রং উত্তর দেখাবে। বিকজ আমাদের এইখানে পোল ক্রিয়েট করলে দেখায় যে রাইট হয়েছে নাকি রং হয়েছে। সো এইটা তোমরা কোনো রাইট রং উত্তর করো না, আমি দেখে যাচ্ছি জাস্ট তোমরা কে কোন ব্যাচের এইটা দেখতে যাচ্ছি। সো তোমরা একটু পোল করে দাও তো ভাই, কে কোন ব্যাচে আছে। সো আমি তাহলে এটা বুঝতে পারবো মোটামুটি তোমরা কে কোথায় কয়জন কোন ব্যাচ থেকে আসছো। ঠিক আছে, যারা 27 ক্লিক করবা ওদের রাইট দেখাবে, ইয়েস রাইট উত্তর। বাট অ্যাকচুয়ালি রাইট রং কোনো ব্যাপার নেই, রাদার সবাই আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে কে কোন ব্যাচের। আর জাস্ট আমাদের এই সিস্টেমে যদি আমরা পোল করি একটা রাইট উত্তর থাকে, সো ওই রাইট উত্তরের একটা আমাদের টিক দিতে হয়। সো যারা 26 অ্যান্সার করবে রং দেখাবে, বাট রাইট রঙের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ওকে, সো আমাদের 26-এর অনেকেই আছে, 27-এর অনেকেই আছে। বাই দ্য ওয়ে বেশ জাস্ট আমি যদি বলে নেই, তোমরা যারা 26 ব্যাচের আছো খুব ভালো লাগছে যে তোমরা অন্য ব্যাচের একটা ক্লাস করতে এসেছো এবং তোমরা জানো এখানে কোনো একটা কিছু পাবা। সো বেশ ভালো লাগলো। আর তোমরা যারা আমাদের যদি কোনো কোর্সে বা পেইড ব্যাচে ভর্তি হতে চাও, ভাই 26 ব্যাচের স্টুডেন্টরা তোমরা কিন্তু ইজিলি আমাদের এসএমপি কোর্সে ভর্তি হতে পারো। সেখানে কিন্তু আমরা আমাদের লাস্ট যে কয়েক মাস আছে সেই কয়েক মাসের ওভারঅল প্রিপারেশন নিব। যারা আছো সবাই স্টুডেন্টস, সবাইকে একটা হার্শ রিলেটে বলতে চাই সবাইকে। এটা হচ্ছে আজকে
তোমাদের এক ব্যাচ বা দুই ব্যাচ সিনিয়র ভাইয়া আপুদের রেজাল্ট দিয়েছে, সারা বাংলাদেশে ফেল করেছে কত পার্সেন্ট বলো তো? 42 থেকে 43% স্টুডেন্টস ফেল করেছে। এ প্লাস অনেক পরের ব্যাপার, সারা দেশে এ প্লাসের হার মাত্র 5%। আর সারা দেশ থেকে কত স্টুডেন্ট ফেল করেছে ভাই? 42। সবচেয়ে হাইয়েস্ট ফেল অ্যাকাউন্টিং সাবজেক্টে। শর্ট সিলেবাস ছিল ভাই, সময় সিমিলার, সিলেবাস শর্ট, স্টিল দে ফেইল্ড। অনেকগুলো রিজন কাজ করেছে এইখানে। এর মধ্যে একটা বড় ভাই, সেটা হচ্ছে শর্ট সিলেবাসে পড়ে আসছিল, তারা কিন্তু ওই এফোর্টটা দেয়নি। কারণ ফুল সিলেবাসে পড়তে যে টাইমটা দেওয়া লাগে, শর্ট সিলেবাসে লাগে না। সো যেহেতু ভাই সময় আছে, আমি পড়বো করে পড়া জমেছে, প্রপারলি পড়া হয়নি, লাস্ট মোমেন্টে গিয়ে প্রিপারেশন, যে ভাই লাস্ট 2 মাস যা পরে কভার করবো, হয় না ভাইয়া। এইচএসসি ইজ ভেরি টাফ। একটা ভালো স্টুডেন্টই পাস করবে, এবং এইটা অ্যাকচুয়াল পিকচার হওয়া উচিত যে ভাই পাস পরীক্ষা দিলে কিভাবে মানুষ 90%, 95% পাস করে। আমার তো মনে হয় কোনোভাবে 70% বেশি পাস করারই কথা না। এ প্লাস পাবে ভাই সারা দেশ থেকে মোট 15,000-এর মতো, পায় অনেক বেশি। দিস শুড বি দ্য আইডিয়াল কেস, বাট না। প্রতি বছর আমরা বিগত বছর দেখেছি ভাই 90-92% হচ্ছিল এ প্লাস। এইচএস 92% পাস, এ প্লাস পাচ্ছে হচ্ছিল কি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। ভাই এটা তো ইম্পসিবল একটা ব্যাপার। সো তোমরা কি জিনিস দেখতে পাচ্ছ আই গেস, সেটা হচ্ছে আগে যে গ্রেস নাম্বার দত ভাই 78 পাইছে 80 বানায় দেয়, ভাই 30 পাইছে পাস করায় দেয়। এইবার সেইটা হবে না, কারণ গভর্নমেন্টের এখন আমরা শিক্ষাকে অনেক ভালো করতেছি, এর জন্য আমরা একটা ফলস রেজাল্ট দেখাবো। গভর্নমেন্টের কিন্তু বর্তমানের এই বিষয়টা নাই। অনেকেই আমরা আজকে দেখলাম বলতেছে ভাই অসুবিধা নেই, পরের গভর্নমেন্ট যারাই আসবে ওরাও তো সেম কাজ করবে। না ভাই, পরের গভর্নমেন্ট সেম কাজ করবে না। বিগত সরকার দেশে মোট 15 বছর ছিল, এবং এই 15 বছরের আগে রেজাল্ট নিয়ে কিন্তু কখনো এটা হতো না, এবং এই সরকারের শুরুতেও এই জিনিস ছিল না। আস্তে আস্তে দিন গিয়েছে, রেজাল্টের এই বিষয়টা হয়েছে। তো মানুষ এখন বুঝে গিয়েছে এই আজকের রেজাল্টের মাধ্যমে যে এত বছরের রেজাল্টটা হচ্ছিল সেইটা ইনফ্লেটেড রেজাল্ট ছিল, যেইখানে সরকার ইচ্ছা করে ভালো রেজাল্ট দেখাচ্ছে যে আমরা শিক্ষাকে এত অনেক উন্নত করছি, স্টুডেন্টরা সবাই এ প্লাস পাচ্ছে। ভাই কাজ হয় না, এ প্লাস পে এইচএসসি দিকে কি হচ্ছে ভাই, এইচএসসি রেজাল্ট করতে মানে এই অ্যাডমিশনে গিয়ে ভালো করতেছে না, জব ফিল্ডে খারাপ করতেছে। এই সরকার কিন্তু মানুষকে দেখাই দিচ্ছে যে না, বিগত সরকারের রেজাল্ট ছিল ইনফ্লেটেড, এবং পরবর্তী সরকার জানে যে জনগণ জেনে গেছে এত ভালো রেজাল্ট 90, 95, 98% পাস পসিবল না। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখে প্লাস এটা পসিবল না। তো গভর্নমেন্ট পরবর্তী বলতেছে যে না, আমরা ভাই নতুন গভর্নমেন্ট এসে ধরে কাজ করবে, ভাই করবে না, করতে পারে অনেক বছর পরে গিয়ে ধীরে ধীরে করবে। বাট এই যে 58% পাস, এটা হয়তো বা 62%, 63% হবে, লাভ দিয়ে 85% হবে না। এই যে এখন 60-70 হাজার এ প্লাস, এটা লাভ দিয়ে হচ্ছিল 90,000, 1 লাখ, 1.5 লাখ হবে না ভাইয়া। সো বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট কেস সিনারিও। যদি তুমি প্রিপারেশন না নাও, ভাই আমি প্রিপারেশন নিছি, তাহলে টেনশনের কোনো কারণ নেই ভাই। তুমি যদি খাতায় লেখো, কেউ তোমার নাম্বার কাটবে না। সো প্রিপারেশন নিতে হবে। যারা 26 বছর আছো, তোমাদের ফুল সিলেবাস, 27 বছর আছো ফুল সিলেবাস, ভাইয়া সময় কম, পড়া বেশি। সো যারা 26 ব্যাচ এছাড়া আরো কিছু পড়ে ফেলেছো, বাকি সময় প্রপারলি পড়ো। 27 ব্যাচ ভাই তোমাদের হাতে অনেক বড় সময় আছে, এবং তোমরা বেশ বড় একটা রিয়েলিটি চেক দেখেছো তোমাদের বড় ভাইদের রেজাল্ট খারাপ হওয়াতে। সো প্রিপেয়ার করো নিজেকে সেই ওয়াইজ। নিজে পড়ো, না বুঝলে স্যারের হেল্প নাও। দেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পড়াচ্ছে, বিভিন্ন অফলাইন টিচার আছে, কোচিং আছে। ভাই যদি না পারো, ভাই আমার 13টা সাবজেক্ট, বোকার মতো 13 সাবজেক্ট পড়ো না। ভাইয়া আমি তো ম্যানেজমেন্ট পড়ি, তাহলে ম্যানেজমেন্ট লাগবে না। ইয়াস, দরকার নেই ম্যানেজমেন্ট, আমি ম্যানেজমেন্ট ভালো পারি। ভাই আমি আইসিটি খুব ভালো পারি, আইসিটি লাগবে না। ভাই আমি ইংলিশে দুর্বল, ইংলিশে গিয়ে পড়ো। ভাই আমি অ্যাকাউন্টিং এ দুর্বল, অ্যাকাউন্টিং এ গিয়ে পড়ো। দেখো কোনটায় কোনটায় তোমার দুর্বলতা আছে, সেখানে বেশি ফোকাস দাও, সাবজেক্ট হেল্প নাও। আমি সবগুলো সাবজেক্ট কাছে ছেড়ে দিয়েছি, তাহলেও কিন্তু তোমার রেজাল্ট খারাপ হবে, বিকজ আমি সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট, আমি নিজে পড়তে পারতেছি না। এটা হয়েও না, নিজে সেলফ ডিপেন্ডেন্ট হও। যেইখানে সাবজেক্ট প্রয়োজন, ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাকরণগত সমস্যা, বাংলা, ইংলিশ, এইসব জায়গায় তোমরা কোর্স ওয়াইজ করো ভাই। 5 মাসের কোর্স, 6 মাসের কোর্স, যেখানে তোমাকে সব শেষ করে দিবে। আমাদের সময় মনে আছে আমি করেছিলাম, আমি জাস্ট 2-3 সাবজেক্টে দুর্বল ছিলাম। স্ট্যাটিস্টিক্সে প্রচুর ম্যাথ, আমি মোস্ট 4 মাস 8 মাসের কোর্স করেছিলাম। 4 মাসে আমার ছিল ফার্স্ট পেপার, 4 মাসের সেকেন্ড পেপার। এইচএসসি তে আমি ফার্স্ট পেপার 99, সেকেন্ড পেপার 91 পাইছি। ফাইন্যান্স আমি নিজে পারতাম, কারো কাছে পড়ি না। অ্যাকাউন্টিং একটা বাসায় স্যার পড়াতো, এখন একটু ইম্পর্টেন্স, তো আমি মোটামুটি প্রায় টেস্ট পর্যন্ত আমি পড়েছিলাম। ইংলিশ
টেস্টের আগে 2 মাস পড়ছি, বাংলা নিজে পড়ছি ভাই, লাস্টে মডেল টেস্ট দিছি আমি। সো নিজের দুর্বলতা কোথায় সেইখানে ফোকাস করো, সেইভাবে পড়ো, তোমার রেজাল্ট ভালো হবে। যারা 26 ব্যাচ তোমরা অবশ্যই 6-7 মাস কিভাবে পড়বা একটা প্রপার গাইডলাইন নাও, যদি নিতে পারো গাইজ ইউ উইল মেক গুড রেজাল্ট, অথবা এবারের মতো হবে। ভাই এই যে 26-এর জন্য আরো আগে থেকে শুরু করেন গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো, তাহলে অনেক ভালো হইতো ভাইয়া। অ্যাকচুয়ালি তোমাদের এমন ভাবে শুরু করতে হবে যেন তোমার টেস্টের মানে অ্যাকচুয়ালি কলেজ থেকে সব মিলায় কভার করা পসিবল হয় না। দ্যাট ইজ আমরা এমন ভাবে করছি যেন তোমরা মোটামুটি টাইমে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের এক একটা ক্লাসে একটা চ্যাপ্টার পড়াবো, এবং আমরা ওই যে সাজেশন ভিত্তিক পড়ার মধ্যে আমি ব্যক্তিগতভাবে কখনো পছন্দ করতাম না, এবং এখন আমরা ডিসিশন নিয়েছি আমাদের এফআরএল হবে না, আমরা সাজেশন যত কমায় পারি দিব, কারণ তোমাদের নিজেদের সেলফ স্টাডি করতে হবে। যদি মাথায় রাখো, যদি ভালো শিক্ষক থাকলেই ভালো রেজাল্ট হতো, তাহলে বাংলাদেশের সকল মানে যারা ধনী ব্যক্তি তাদের সন্তানের রেজাল্ট ভালো করতো। আমার বাবার অনেক টাকা, ভালো টিচার আছে 3 জন, স্যার পড়াবে আমার হয়ে যাবে, হয় না। কি হয় ভাই, যে স্টুডেন্ট গুলা নিজে থেকে পড়ে সেই রেজাল্ট করে। তোমরা যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাওয়া, তোমরা সেখানে গেলে তোমাদের লাইফের সবচেয়ে রিয়েল চেক পাবা। একটা ক্লাসের মধ্যে একটা ছেলে আছে যারা বন্যা হলে ওর বাসায় পানি ওঠে, অন্য ছেলে আছে যে কখনো গাড়ি ছাড়া আসে না, একটা ছেলে আসে যারা ধনী হওয়ার পরেও রেজাল্ট নিজে পড়েছে, অনেকে আছে, অনেকে দেখবে একটু নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে, নিজেরা পড়াচ্ছে। সো এই বিষয়গুলো তোমরা যখন ফোকাস করবে একটা জিনিস বুঝতে পারবা, সেলফ স্টাডির উপরে কিছু নাই। সো ইয়াস, পড়ো। আজকে কথা বললাম অনেক কিছু, বিকজ আজকে দেশের ইতিহাসে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রেজাল্ট হয়েছে বিগত 10-15 বছরের মধ্যে। সো প্রিপেয়ার ফর দাও। ওকে, আমরা আমাদের পড়া একটু ব্যাক করি, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা কেন্দ্রীয় ব্যাংক পড়তেছি, আজকে দেখবো। তোমরা যারা 27 ব্যাচের ক্লাস, মেনলি এটা আমরা এই ক্লাসে এই চ্যাপ্টারের একটা টপিক নিয়ে বেশি ফোকাস করব, সেটা হচ্ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ। এই জিনিসটাকে আমরা দেখবো, এর জন্য দু একটা বেসিক আছে আমরা ক্লিয়ার করে নিব, এবং আমরা ওয়েবসাইট থেকে দেখবো বিষয়গুলো আসলে কোথায় আমরা জানতে পারি, কিভাবে রিয়েল লাইফে ইম্প্যাক্ট করে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের প্রশ্ন কেমন হয় ভাই, এইচএসসি প্রশ্ন, আমরা কয়েকটা এমসিকিউ দেখে নিব, ঠিক আছে? ফার্স্টে দেখি কেন্দ্রীয় ব্যাংক কি। ভাই দেখো, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছিল দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। সো তোমরা যারা 27 ব্যাচ এখন এই চ্যাপ্টারটা তোমরা শুরু করো নাই, সো একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ওই দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান, কারণ এ অন্য সকল আর্থিক প্রতিষ্ঠানকে কিন্তু দেখাশোনা করে থাকে। অন্য সকল আর্থিক প্রতিষ্ঠান বলতে ব্যাংক, তারপরে হচ্ছিল বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এ দেখে, ঠিক আছে? একটি দেশের অর্থবাজার বলতে ইকোনমির একটা মেজর পার্ট, এবং ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এই একটা ব্যাংক। আমাদের দেশে প্রায় 60টার মতো ব্যাংক আছে। এই ব্যাংকগুলোকে কে দেখবে? কেন্দ্রীয় ব্যাংক। দেশের অর্থ ব্যবস্থা কে দেখবে? কেন্দ্রীয় ব্যাংক। আমাদের ডেফিনেশন আসে, আমাদের ডেফিনেশন দেখে নেই। দেখো, জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত এবং সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে আমরা কেন্দ্রীয় ব্যাংক বলি। আমরা অনেক সময় ডেফিনেশন মুখস্থ করি, কিন্তু ডেফিনেশনের মধ্যে অনেক রকম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এমসিকিউ লুকায় থাকে। কেন্দ্রীয় ব্যাংক কেন প্রতিষ্ঠিত হয়? দেশের জনকল্যাণের উদ্দেশ্যে এবং দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে। দুইটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, জনগণের স্বার্থ রক্ষা বা জনকল্যাণ, ইকোনমির চালিকা শক্তি, অর্থনীতির চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত। কে চালায়? সরকার চালায়। তারপর এইটা কেমন প্রতিষ্ঠান? এক এবং অনন্য। এক কেন? একটা দেশে একের বেশি দুইটা কেন্দ্রীয় ব্যাংক হতে পারে না, এবং এইটার যে প্রসিডিউর এইটা অন্য কোন ব্যাংক ওইভাবে হয় না। সো আমি ডেফিনেশন ভুলে গেছি ভাই। কেন্দ্রীয় ব্যাংক কেন হয় ভাই? জনকল্যাণ এবং অর্থনীতির চালিকা শক্তি হিসাবে। ভাই কে চালায়? সরকার চালায়, মানে প্রতিষ্ঠা করে এবং পরিচালনা করে কে? সরকার করে। ভাই এটা কেমন? এক ও অনন্য। সো জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত, জনকল্যাণের উদ্দেশ্যে এবং দেশের অর্থনীতির চালিকা শক্তির পরিচালনার জন্য প্রতিষ্ঠিত, সরকারের নিয়ন্ত্রণাধীন এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক। 4টা বৈশিষ্ট্য দিলে আমার ডেফিনেশন হয়ে গেল। একটু গুছায় লিখলে হয়ে যাবো। জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনীতি চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, সরকারের নিয়ন্ত্রণ, শেষ, ডেফিনেশন হয়ে যাবে। সো আমরা একটু ডেফিনেশনের মধ্যে আমরা দেখবো বৈশিষ্ট্য লুকানো থাকে। যদি এরকম থাকে, আমাদের বোধ বৈশিষ্ট্য এবং ডেফিনেশন ভালো মুখস্থ হয়ে যায়।
এই ব্যাংক জনগণের অর্থনৈতিক কল্যাণ সাধনের লক্ষ্যে নোট এবং মুদ্রা প্রচলন করে। দেশের এই যে তুমি পকেটে নোট আছে, এগুলা কে প্রচলন করে? মুদ্রা কে প্রচলন করে? কেন্দ্রীয় ব্যাংক। এবং মুদ্রামান সংরক্ষণ, এই যে $1 ইকুয়াল টু এখন 122 টাকার মতো, আগে ছিল 85 টাকা, এখন বেড়েছে, দেশে মাসিক কোনো কথা খারাপ হয়েছে, এটা কমছে। বাট $1 ইকুয়াল টু কেন 580 টাকা হয় না? অর্থাৎ দেশের মুদ্রার মান অনেক পড়ে যাচ্ছে না, কেন হচ্ছে না? কে এইটা নিয়ন্ত্রণ করতেছে? কে করতেছে ভাই? এটা করতেছে হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংক। এবং এই মুদ্রামান সংরক্ষণ মুদ্রাস্ফীতির সাথে জড়িত, এটা আজকে আমরা পড়বো, ঠিক আছে? আর্থিক ও ব্যাংকিং খাতে নেতৃত্ব প্রদান করে এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য স্তর স্থিতিশীল বজায় রাখে। ওর কিছু অ্যাক্টিভিটির মধ্যে পড়লো, ঠিক আছে? চলো আমরা কয়েকটা বোর্ডের এমসিকিউ দেখে নেই। ডান পাশে দেখবা কিন্তু আমরা কোন বোর্ডে কত সালে প্রশ্ন এসেছে সেইটা আছে, দেখো তো। দেশের অর্থ বাজারের নিয়ন্ত্রককে, তোমরা যতগুলো প্রশ্নই দেখবা সবগুলোর উত্তর মোরলেস এখন কেন্দ্রীয় ব্যাংকই হবে। সো ভাইয়া কেন দেখাচ্ছেন? বিকজ কেমন টাইপের এমসিকিউ প্রশ্ন ইন জেনারেল এখান থেকে আসে, আমি তোমাদেরকে ওইটারই সামান্য একটা গ্লিমস দিচ্ছি। আচ্ছা, দেশের অর্থ বাজারের নিয়ন্ত্রককে উত্তর কি হবে বলতো? বলতো ভাইয়েরা উত্তর কি হবে একটা দেখি। একের বি, রাইট উত্তর বাংলাদেশ ব্যাংক। ইয়াস। প্রশ্ন অপশনে আছে ই নাম্বার, কেন্দ্রীয় ব্যাংক। কি উত্তর হবে বলতো? উত্তর হবে বাংলাদেশ ব্যাংক। একটা মজার ট্রিক্স বলে রাখি, যদি প্রশ্ন হতো দেশের অর্থ বাজারের নিয়ন্ত্রণ কে করে বা নিয়ন্ত্রক কে, এই প্রশ্নটার উত্তর হবে কেন্দ্রীয় ব্যাংক। কারণ দেশের বলতে বাংলাদেশ না, শুধু দেশের অর্থবাজার নিয়ন্ত্রককে। যে কোনো দেশের, ইন্ডিয়ার অর্থবাজার নিয়ন্ত্রক ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংক, আমেরিকার অর্থবাজার নিয়ন্ত্রক আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক। সো যদি বলা হয় দেশের অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রককে, উত্তর হবে কেন্দ্রীয় ব্যাংক। এইখানে প্রশ্ন করছে বাংলাদেশের অর্থবাজারের নিয়ন্ত্রককে, উত্তর ইজ বাংলাদেশ। এখন ভাই কথা ডিফারেন্ট, এখানে প্রশ্ন আছে দেশের অর্থবাজার নিয়ন্ত্রককে, কেন্দ্রীয় ব্যাংক অপশন নেই, বাংলাদেশ ব্যাংক আছে, আমি তো বাংলাদেশ ব্যাংকে দেখাবো, কথা আমার দেশের প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের কথা বলতেছে। সো যদি অপশন না থাকে, ইন দ্যাট কেস বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক যেটা আছে আমরা দিয়ে দিব, রাইটটা। বাট ভাই প্রশ্ন আমার বুঝতে হবে, একদম স্পেসিফাই করে দিছে দেশের অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রককে, বাংলাদেশ ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংক আছে, উত্তর হবে কেন্দ্রীয় ব্যাংক। সো এখানে উত্তর বি হবে। পরের প্রশ্ন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? আমরা সবাই জানি বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে? তোমরা বইয়ের মধ্যে অনেকগুলা দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম পাবা, সেগুলো ভালো মতন দেখবো। কত সময় প্রশ্ন হয় যে অমুক দেশের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, তারপরে ইউএস এর কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, ফেডারেল রিজার্ভ সিস্টেম, এসব প্রশ্ন হয়, তোমাদের একটু দেখে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক। আবার ভুলে ভাই আরে ব্যাংক অফ বাংলাদেশ দাগায় চলে আসলাম, কাটা হবে কিন্তু বাংলাদেশ ব্যাংক উত্তর। আচ্ছা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে? ওকে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ, যেটা আগে নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 16 ডিসেম্বর 1971-এ। একটু ভালো মতন তোমাদের বুঝিয়ে নেই জিনিসটা কি হয়। আমরা 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করি, ঠিক আছে? সো আমরা তো নিশ্চয়ই স্বাধীনতা লাভ করি ভাই, আজকে আমরা একটা ব্যাংক বসাবে, তাই না? দেশ নেক্সট কয়েক মাস একদম দেশের অবস্থা খুব বাজে ছিল, মাস না কয়েক বছর। বাট দেশ চালাইতে গেলে কিছু তো মেইন জিনিস লাগবে, তাই না? এর মধ্যে ইকোনমি হচ্ছিল মেজর থিং, এবং উই নিড এ সেন্ট্রাল ব্যাংক যে দেশের মুদ্রা এবং মুদ্রামান এবং ইকোনমি সবকিছু দেখাশোনা করবে, ঠিক আছে? সো উই নিড এ কি কেন্দ্রীয় ব্যাংক, সো বাংলাদেশ ব্যাংকটা লাগবে। এক্সিস্টিং যেসব ব্যাংক অলরেডি চলতেছিল ওর মধ্যে একটা ব্যাংকে বাংলাদেশ, মানে বাংলাদেশ তখন যারা ছিল নেতা স্থানীয় ব্যক্তিবর্গ একদম টপ লেভেলের, তারা বলছে তুমি আপাতত দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ শুরু করে দাও, পরবর্তীতে পরে করাবে। 16 ডিসেম্বরে মাত্র দেশ স্বাধীন হয়েছে, দেশ তখন একদম ভেবা জায়গা অবস্থা সারা দেশের মধ্যে। তো আপাতত একটা ব্যাংক ওই দিন থেকে চালু তো ছিলই, সো ওর অ্যাক্টিভিটি মোটামুটি কিন্তু চালু করে দিছে।
অবভিয়াসলি ওই দিন না, 2-1 দিনের মধ্যে, বাট ওই দিন থেকে ধরে নেওয়া হচ্ছে। সো ও চালু করতেছে। পরবর্তীতে 1972 সালে গিয়ে রাষ্ট্রপতির 127 নং আদেশ অনুসারে বলে ওই ব্যাংকটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে পরিচালিত। মাত্র দেশ স্বাধীন হয়েছে, সবাইকে বলতেছে যাই তুমি এই দায়িত্ব পালন করো, তুমি ওই দায়িত্ব পালন করো, তুমি ওই দায়িত্ব পালন করো। এগুলো তো একটা ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ঘোষণা করা হবে, অনেক কাগজ কলমের বিশাল কাজ। বাট এখনো তো চাইলে 2-1 রাতারাতি পসিবল না। সো ইনিশিয়ালি ভাই দায়িত্ব শুরু করেছে, দায়িত্ব পালন করো, পরে আমি তোমাকে অ্যাপয়েন্ট করতেছি। বলো না অফিসকে ভাই তুমি আজকে জয়েন করো, তোমার অ্যাপয়েন্টমেন্ট নিলে 2 দিন পরে তুমি হাতে পাবা। অনেকটা ওরকমই ব্যাপারটা হয়েছে। সো 1971 সালে 16 ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে দেয়। বেসিক্যালি মানে কার্যক্রম শুরু করে, বাট পরবর্তীতে ওটা একদম অফিসিয়ালি বাংলাদেশ ব্যাংকের খেতাব পায় 1972-তে রাষ্ট্রপতির 127 নম্বর আদেশ অনুসারে। সো মাথায় রাখতে হবে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা ধরন সরকারি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিষ্ঠানটি সরকারি, সরকারের মালিকানাধীন, তবে এর স্বায়ত্তশাসিত। ভাই হোয়াট ইজ স্বায়ত্তশাসিত? স্বায়ত্তশাসিত হলো একটা প্রতিষ্ঠান যে সরকারি প্রতিষ্ঠান, তবে ওই প্রতিষ্ঠানটা ও নিজের মতো চলে, নিজের অর্থায়নের ব্যবস্থা নিজেই করার ট্রাই করে, নিজের যত মানুষ নিজেই নিয়োগ করে। এই প্রতিষ্ঠানগুলোকে বলা হয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়, তবে এই প্রতিষ্ঠানের যে টিচার এরা কিন্তু বিসিএস এর মাধ্যমে আসে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু নিজের অর্থায়ন, অবশ্যই সরকার সাবসিডি দেয় প্রতি বছর, স্টিল এরা কিন্তু নিজের মতো করে ইনকাম করে। সো এই প্রতিষ্ঠানগুলো হচ্ছিল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এরা নিজের ডিসিশন নিজে নেয়, নিজের পরিচালনা নিজে করে থাকে। বাট অবভিয়াসলি মালিক সরকার, যদি সরকার কোনো ডিসিশন দেয় ওরা কিন্তু সেটা পালন করে, সেটা মানে। সো কেন্দ্রীয় ব্যাংক সরকারি ব্যাংক, বাট এটা কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অর্থাৎ নিজের মতো চলে। ঠিক আছে, বাংলাদেশে এই কেন্দ্রীয় ব্যাংকের মানে বাংলাদেশ ব্যাংকের 10টা শাখা আছে। এর গভর্নর যে হচ্ছিল এই প্রতিষ্ঠানের হেড এবং ডেপুটি গভর্নর মেয়াদ 4 বছর। একজন এরকম গভর্নর, ডেপুটি গভর্নর তারা সিলেক্ট হয়, মোস্ট 4 বছর ওদের মেয়াদ থাকে। ঠিক আছে, বাংলাদেশের প্রথম গভর্নর ছিল আ.ন.ম হামিদুল্লাহ স্যার। সো উনি দেশের প্রথম গভর্নর এবং বাংলাদেশের বর্তমান গভর্নর যিনি মোস্ট প্রবাবলি, আমি শিওর না, 5 আগস্ট, উনি মোস্ট প্রবাবলি গত বছর 14 আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মানে গভর্নর হিসেবে নিযুক্ত হন। আগের গভর্নর তখন ওই যে আন্দোলনের পরে কিন্তু অনেক পদ থেকে টপ ম্যানেজমেন্ট যারা সরকার দলীয় কিছু লোক ছিল বা হয়তোবা কিছু লবিং ছিল কোনো এক সময়, ওই সময় তারা এই ব্যক্তিকে আহসান এইচ মনসুর স্যারকে তারা গভর্নর হিসাবে পড়ান। মোস্ট 24 আগস্টে এটা, এবং উনি বাংলাদেশের 13তম গভর্নর। সেখানে যেখানে বাংলাদেশের ব্যাংকে কোনো স্থায়ী শাখা নেই, সেখানে সোনালী ব্যাংক বাংলাদেশের ব্যাংকের প্রতিনিধি হিসাবে কাজ করে। অনেক অ্যাক্টিভিটি আছে যেই অ্যাক্টিভিটিতে কেন্দ্রীয় ব্যাংক নিজে ইন্টারভিন করে, বাট অনেক জায়গায় করতে পারে না, কাজের প্রেশার বা অনেক রিজন হতে পারে। তখন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সোনালী ব্যাংক সেই দায়িত্বগুলো পালন করে, বিকজ সোনালী ব্যাংক ইটসেলফ ইজ এ সরকারি ব্যাংক। স্যার আপনি এইচএসসি তে জিপিএ কি পাইছেন? ওকে, এটার কি উত্তর করব? এটার উত্তর করতে গেলে তো আবার 1 দিনের সময় চলে যাবে। আমার কি উত্তর করা উচিত হবে? আচ্ছা, আজকে এখানে অনেকেই আছো যারা তোমরা রেজাল্ট দেখেছো এইচএসসি 25 ব্যাচের জন্য। সো আমি ঢাকা সিটি কলেজ এইচএসসি পরীক্ষা দিয়েছি ঢাকা সিটি কলেজ থেকে, এবং আমার কলেজে আমি সারা কলেজ লাইফে আমি শুধুমাত্র একটা পরীক্ষাতে A+ মিস করি, এবং সেটা হচ্ছিল এইচএসসি পরীক্ষাতে। মাই এইচএসসি জিপিএ ওয়াজ 4.75। সিটি কলেজ তোমরা যারা আসছো তোমরা জানো, দেখবা যে পরীক্ষার ফার্স্ট সেমিস্টারের পরে একটা কোড দেয়। আমার কোড ছিল 2, এবং আমার সেকশন থেকে আমরা 11 জনের মধ্যে আমরা 7 জন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস ম্যানেজমেন্ট চান্স পাই। ভেরি ফ্যান্টাসি সেকশন ছিল, প্রচুর কম্পিটিশন, প্রচুর রেজাল্ট। আমার সেকশনে মোট 60-62 জনের মধ্যে থেকে 33 জন ক্লাস এসএসসি তে A+ পাওয়া ছিল। সো কম্পিটিশন খুব টাফ ছিল। সো আমার রোল ভালো ছিল, রেজাল্ট ভালো ছিল। এইচএসসি তে আমি সবচেয়ে ফ্যান্টাসি পরীক্ষা দিই, বাট সামহাউ আমি আমার এইচএসসি তে মাত্র আমার কলেজ লাইফে একটা পরীক্ষা A+ মিস করি, এবং ইটসেলফ আমার এইচএসসি পরীক্ষা সেটা।
সো এইটার জন্য কি ইম্প্যাক্ট পড়েছিল ভাইয়া? এসএসসি তে এ প্লাস পেয়েছি, এইচএসসি তে আমি শিওর শট এ প্লাস পাবো। আমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্যাটিস্টিক্স ধুমায় নাম্বার ভাই, মিস করছি কোথায়? বাংলায় আমি ভয়াবহ দুর্বল ছিলাম ভাইয়া, আমি বাংলায় এ প্লাস মিস করি। আমার ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারে আমার রিটেন পার্টে এ প্লাস মিস হয়ে যায়। সো এই দুইটার জন্য আমার ওভারঅল এ প্লাস মিস হয়। আমি মনে হয় বাংলায় এ মাইনাস পাইছিলাম, এও পাইনি যতদূর মনে পড়ে। আমাদের সময় যদি বাংলার প্রশ্ন ভয়াবহ খারাপ ছিল, বাট স্টিল এ প্লাস পাওয়ার হতে ছিল। আমার বাংলায় এ মাইনাস ছিল, আমার যতদূর মনে পড়ে বাংলা এ মাইনাস, ম্যানেজমেন্টে এ, এবং মনে হয় ইসে এ পাইছিলাম, ইংলিশে। সো ওভারঅল এ প্লাস মিস হয়। সো এটার জন্য আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট ছিল সেটা, বিকজ আমি এ প্লাস হবো, ক্লাসে সব পোলা মানে এ প্লাস পাইছে। এখন যেরকম আজকে দেখবা দেশের ক্যাডেট কলেজে, সারা দেশের ক্যাডেট কলেজে মাত্র 2টা স্টুডেন্ট এ প্লাস পায় নাই। সো ওদের যেমন বাজে অবস্থা, আমার আশেপাশে সবাই পাইছে, আমি পাইনি। আমার অবস্থা এরকম ছিল ভাই, আমার ফ্রেন্ডস সবাই এ প্লাস পাইছে, আমি পাইনি। সো ওইটা আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট ছিল, একটা ভালো পজিটিভ দিকে। কজ আমি অ্যাডমিশন চলে আসলে 2 মাসের মতো বাকি ছিল, আমি 2 মাস এত এফোর্ট দিছিলাম, আমার চান্স হয়ে যায়। সো এইটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে ভাই। আমি আমার ওভারঅল রেজাল্টে 0.5 মার্কস, এসএসসি এইচএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 মাস আছে, এবং আমি এই রেজাল্টের জন্য 0.5 বা 50 আমি মার্কস কম পাইছিলাম। এবং এইটার জন্য আমি অলমোস্ট 25-30টা শিক্ষার্থী পিছে চলে আসে আমার পজিশন, যার জন্য আমি আমার পছন্দসই অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমি চুজ করতে পারিনি। আমি মার্কেটিং এ পড়ি, আমার প্ল্যান ছিল আমি সিএ করবো অ্যাকাউন্টিং এর পরে। অ্যাকাউন্টিং করে সিএ করে একটু ইজিয়ার হয়। আমি ফাইন্যান্স পছন্দ করি, বাট আমার সিএ হওয়ার ইচ্ছা ছিল, আমার বাবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেই ওয়াইজ দেখে। বাট একটুর জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পজিশন হয়। পরে আমার জাহাঙ্গীরনগরে আমার চান্স, আমি এখানে একদম সামনের দিকে ছিলাম। আমি বাবা বলছিল যে তুই ভর্তি হবি কিনা, ডিসিশন নিয়ে পরে বলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ভালো, কাছে বাসা থেকে, সেখানে হ, এমন কিছু না সিএ হইতেই হবে, আর অন্য সাথে পরে সিএ হয়। আমি পরে ওই পার্সিউ করে আমি অন্য ক্যারিয়ার আগাচ্ছি। আমি টিচিং না, টিচিং আমি করি টেনিস স্কুলে, আমি মেইনলি টেনিস স্কুলের ম্যানেজার হিসেবে কাজ করছি আর কি। সো সেইটার সাথে আমার এই ছোট্ট পয়েন্টটা আমাকে বিশাল দূরে পাঠায় দেয়। সো তোমরা যারা আছো, তোমরা অবভিয়াসলি কিন্তু এই বাড়ি যেন না খাও যে ভাই এইচএসসি তে এ প্লাস মিস গেল, আমাদের হেল্প হবে। ইয়াস, আমাকে তখন মোটিভেট আমি এভাবে করছিলাম, ওইখানে বাড়ি খাইছি, মা বাপ শিওর ছিল এ প্লাস পাবো, আমি পাইনি। তারা অবভিয়াসলি ওই দিনও মিষ্টি এসে খাওয়াইছে, যা হয়েছে হয়েছে, কোনো অসুবিধা নেই, বাট জানি তারা মনে দুঃখ পাইছিল। সো আই হ্যাড টু ওয়ার্ক ভেরি হার্ড যেন অ্যাডমিশনে আমার রেজাল্ট ভালো। তারা কিনে দিয়েছিল, আমার মনে আছে আমার আম্মু সেদিনও কাঁদছিল আমার যেদিন রেজাল্ট হয় অ্যাডমিশনের খুশিতে। সো ওইটা পরে, এইচএসসি আগে, এইচএসসি তে ফোকাস করো, এ প্লাস পাওয়াটা অনেকটা ম্যান্ডেটরি ভাই। আচ্ছা, ব্যাক করি। সো এটা ছিল। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ গভর্নর ও 8 জন, মোট 9 জন সদস্য নিয়ে গঠিত হয় টপ লেভেলের। বাংলাদেশের ব্যাংক করার কত সালে? 1972 যে 127 নং অধ্যাদেশ অনুসারে, ঠিক আছে। বাংলাদেশের সকল ব্যাংক সমূহ ইনক্লুডিং কেন্দ্রীয় ব্যাংক, একটা তো মন্ত্রণালয়ের আন্ডারে থাকা লাগবে, তাই না? দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু একটা স্পেসিফিক মন্ত্রণালয়ের আন্ডারে থাকে আর কি, একটা মিনিস্ট্রির আন্ডারে থাকে। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, এবং কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় আমানত সংগ্রহ করা, ঋণ করা। অন্যান্য ব্যাংক কি করে? মানুষের কাছ থেকে আমানত নেয়, ঋণ দেয়। কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব কিন্তু এটা না, কেন্দ্রীয় ব্যাংক ওই যে বৈশিষ্ট্য পড়ছিলাম ওই কাজগুলো করে, ঠিক আছে। চলো ব্যাক টু ফিউ এমসিকিউস। প্রশ্নটা একই বছর যশোর এবং কুমিল্লায় আসছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহীকে একটু বলতো। বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী, একটু আগে আমি বলছিলাম বর্তমানে 13তম প্রধান নির্বাহী আছে। প্রথম নির্বাহীর নাম কি? আমি সবকিছু কিন্তু একটু আগে তোমাদেরকে বলছি। তো একটু বলো তো কি হবে উত্তর? ওই পজিশনকে আমরা কি দেখি, ইভেন তোমরা যদি তোমাদের পকেট থেকে নোট বের করো, তোমরা দেখবা ওই ব্যক্তির নামে একটা সিগনেচার দেওয়া আছে। যে নতুন নোটগুলো দেখবা বর্তমানে, যে 10, 20, 50, 100, 200, 500 টাকা, 1000 টাকা নোট আসতেছে, দেখবা সেই ব্যক্তির সাইন দেওয়া। বলতে পারবো ব্যক্তিটাকে এইখানে? ইয়াস, দ্য রাইট অ্যান্সার ইজ বি, গভর্নর। বাংলাদেশের ব্যাংক নোট, যদিও এই যে মন্ত্রণালয়, এই অর্থ মন্ত্রণালয় কিন্তু কিছু নোট বের করে, 2 টাকার নোট, 5 টাকার নোট মন্ত্রণালয় বের করে। সো এইটার থেকে মেইন যে নোট 20, 50, 100 এইগুলা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের। তোমরা যখন চ্যাপ্টার পড়াবো এগুলো একদম ইন ডিটেলস পড়ে দেবো ভাই, কোন নোটটা কি টাইপের নোট। সো এই নোটগুলা যেগুলা কেন্দ্রীয় ব্যাংক বের করে, মিলে 10 টাকা বা তার পরের নোটগুলা, সবগুলোতে কিন্তু গভর্নর দেখবে একটা সিগনেচার থাকে, ঠিক আছে। তারপর কোন সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় বলো তো ভাইয়া? একটু আগে আমরা দেখছি
দ্য রাইট অ্যান্সার ইজ 1971। সো অধ্যাদেশ 72-এ বাট প্রতিষ্ঠিত হয়ে কাজ শুরু করে, মানে কাজ শুরু করতেছি আর কি আমি 71 সাল থেকে, তখন তো আমার প্রতিষ্ঠা আমার বাংলাদেশ ব্যাংক হিসাবে, পরবর্তীতে আমি সরকারিভাবে কিন্তু অধ্যাদেশ পেয়ে থাকি। ঠিক আছে, পরের প্রশ্ন, মুদ্রা বাজারে নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? ঢাকা বোর্ড 19, রাজশাহী বোর্ড 16 প্রশ্ন। সো আমরা একটু আগে দেখেছি যে কোনো দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে একটা প্রতিষ্ঠান, এন্ড সেটা হচ্ছে কি বলতো? ছয়ের উত্তর কি হবে? একটা ছোট সমস্যা কি, মানে প্রশ্ন করছি তোমাদের সাথে সাথে উত্তর দিতেছে, তবে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাইতে কয়েক সেকেন্ডের ল্যাগ আছে, তোমার কমেন্ট আমার সামনে আসতে কয়েক সেকেন্ড লাগে, যেন দুই পক্ষের মাঝে অলমোস্ট একটা 8-10 সেকেন্ডের গ্যাপ হয়ে যায়। ঠিক আছে, রাইট অ্যান্সার বি, এক্স্যাক্টলি, কেন্দ্রীয় ব্যাংক। পরের প্রশ্ন, ঋণদানের শেষ আশ্রয় স্থল বলা হয় কোন ব্যাংকে? আমরা যখন এই চ্যাপ্টারটা প্রপারলি পড়বো তখন আমরা দেখবো কেন্দ্রীয় ব্যাংকের কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছিল তারা ঋণের শেষ আশ্রয়স্থল। যখন একটা বাণিজ্যিক ব্যাংক অন্য কোনো জায়গা থেকে ঋণ সংগ্রহ বা টাকা সংগ্রহ করতে পারে না, ওরা লাস্ট পর্যন্ত ওর অভিভাবক কেন্দ্রীয় ব্যাংক আছে যে ভাই আমি বিপদে পড়তে আমার টাকা দাও। কেন্দ্রীয় ব্যাংক ওই ব্যাংকে বিভিন্ন আমানতকারীর স্বার্থে দেশের ইকোনমির স্ট্যাবিলিটি ধরে রাখার জন্য কিন্তু ওই ব্যাংকে তখন ঋণ দেয়, যেন ওই ব্যাংক তাদের প্রয়োজনীয় অর্থ সংকট মোকাবেলা করতে পারে। তো উত্তর হবে কেন্দ্রীয় ব্যাংক। ঢাকা বোর্ডের প্রশ্ন। পরের প্রশ্ন, বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? চ্যাপ্টার শুরুর দিকে তোমরা পাবা বিভিন্ন ব্যাংকের হিস্ট্রি পড়তে গিয়ে রিস্ক ব্যাংক অফ সুইডেন। প্রথম ব্যাংক হচ্ছিল শান্সি ব্যাংক, অনেক পরের, বাট প্রথম কেন্দ্রীয় ব্যাংক একটা, প্রথম সুগঠিত কেন্দ্রীয় ব্যাংক আর একটা। অনেকগুলো কিন্তু তোমরা এরকম জিনিস পড়বা যখন তোমরা কেন্দ্রীয় ব্যাংকের চ্যাপ্টারের ভিতরে প্রপারলি ঢুকা। ঠিক আছে, কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়? আমরা জানি দেশের। আচ্ছা এইটার প্রশ্ন দাও তো কি হবে দেখি। এই যে আমি শুরুতে একটা কথা বলছিলাম যে দেশের নাম উল্লেখ থাকলে কি হবে, দেশের নাম উল্লেখ থাকলে কি হবে, এইটা সেরকম একটা প্রশ্ন, বলো তো কি হবে? এটা কি ফাইন্যান্স সেকেন্ড পেপার? ইয়াস ভাইয়া, এটা ফাইন্যান্স সেকেন্ড পেপার। সো তোমরা উত্তর দিবা 8-এর, মনে করো 8-এর উত্তর হচ্ছিল ই। সো এইভাবে দিবা, তাহলে বুঝতে পারো তুমি 8-এর উত্তর করতেছো। ঠিক আছে, সো কমেন্ট দেখি তো 8-এর উত্তর কি দাও তোমরা। আটের এই যে দেখো এইখানেই তো খেলাটা, রাইট উত্তর কেন্দ্রীয় ব্যাংক। দেখো কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়, এটা কি বলা হয়েছে বাংলাদেশের কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়? বলা হয় নাই তো ভাই, কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়? এখানে তো হইতে পারতো ইন্ডিয়া হইতে পারতো, তাই না? এটা তো ইন্ডিয়া হইতে পারতো, ইন্ডিয়ার কোন ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়, ইউএস এর কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়, হইতে পারতো, হয়তো নাই ভাইয়া, বলছে কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়। ইন জেনারেল উত্তর কি? কেন্দ্রীয় ব্যাংক। যদি বলতো ভাই বাংলাদেশের কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়, উত্তর হতো তখন বাংলাদেশ ব্যাংক, বাট বলে তো নাই বাংলাদেশ। এখন হ্যাঁ ভাইয়া অপশনে কেন্দ্রীয় ব্যাংক নাই অপশন, ইন দ্যাট কেস উই উইল গো ফর বাংলাদেশ ব্যাংক, বাট অপশন তো আছে কেন্দ্রীয় ব্যাংক কথা। রাইট উত্তর কি হবে? 8-এর এ ই উইল বি দ্য রাইট অ্যান্সার। ভাই ফান্ডাটা বুঝছো, প্রশ্নের সাথে আমাদের অপশনের কোথায় আটকাইতে পারে একটু বলো তো ভাইয়া। এই প্রশ্নের 8 নাম্বার প্রশ্নের কনফিউশন তোমরা ক্লিয়ার কিনা একটু বলো তো। আট কি ক্লিয়ার তোমরা যে কেন এটা বাংলাদেশ ব্যাংক না হয়ে কেন্দ্রীয় ব্যাংক উত্তর হইল? ওকে ক্লিয়ার, ডান। আচ্ছা পরে, দেশের অর্থনৈতিক তালিকা চুক্তি হিসাবে কাজ করে কোন প্রতিষ্ঠান? সো দেখো এইটারও উত্তর কিন্তু কেন্দ্রীয় ব্যাংক হওয়া উচিত, কারণ বলে নাই বাংলাদেশের কথা। তবে
অপশনে কেন্দ্রীয় ব্যাংক নাই। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক আর বাংলাদেশ ব্যাংক আছে, সো দ্য মোস্ট রেলেভেন্ট বা কাছাকাছি উত্তর কোনটা? বাংলাদেশ ব্যাংক। উত্তর হবে বাংলাদেশ ব্যাংক। বুঝতে পেরেছো? আচ্ছা ভাই আবার বলেন, দেখো এই প্রশ্নে আসি। এই প্রশ্নে বলছে হচ্ছে কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়। ভাই একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়। তোমরা যখন বাংলাদেশ ব্যাংক দাগাও, প্রশ্ন কি বলছে বাংলাদেশের কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়? বলে নাই তো। কজ এই প্রশ্নটা ইন জেনারেল প্রশ্ন, যে যারা লেখাপড়া করে তাদের কি বলে? তাদেরকে বলে শিক্ষার্থী। আমি কি বলবো তার নাম হচ্ছিল এখানে এই যে সুমাইয়া আক্তার, যে লেখাপড়া করে তাকে সুমাইয়া আক্তার বলা হয় না। বা যারা কলেজে পড়ে তাদের কি বলা হয়? কলেজ পড়ুয়া শিক্ষার্থী। আমি কি বলবো যারা কলেজে পড়ে তার নাম হচ্ছিল সুপর্ণা চাকমা? এটা তো বলবো না। যদি বলা হয় মনে করো আফসানা জান্নাতের বাবার নাম মনে করো মোহাম্মদ ইকবাল, ধরে নিচ্ছি, সরি আফসানা আমি বললাম, মনে করো মোহাম্মদ ইকবাল বাবার নাম ধরে নিচ্ছি। যদি প্রশ্ন করা হয় মোহাম্মদ ইকবালের কলেজ পড়ুয়া মেয়ের নাম কি, তখন হইতে পারে তবে আফসানা জান্নাত বা সুমাইয়া আক্তার ধরে নিচ্ছি। কারণ ওর বাবার নাম ধরে নিচ্ছি মোহাম্মদ আকবর, বা একটা নাম বললো তার বাবার নাম বললো অমুকের মেয়ে কলেজ পড়ুয়া মেয়ের নাম কি, তখন ওর নাম বলবো। বাট যদি বলা হয় কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কি বলা হয়, তখন তো আমি ইঞ্জিনিয়ার বলবো, যারা কলেজ পড়ে তাদের কি বলা হয়? কলেজ পড়ুয়া শিক্ষার্থী। ঠিক আছে? সো আমরা এখানে প্রশ্ন করছে কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকে বলে নাই বাংলাদেশের কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়। ওইটা হলে উত্তর হইতে হচ্ছিল বাংলাদেশ ব্যাংক। বাট যেহেতু ইঞ্জিনিয়ার প্রশ্ন করছে, অ্যান্সার উইল বি কেন্দ্রীয় ব্যাংক। তবে এইটাও একটা ইঞ্জিনিয়ার প্রশ্ন, দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে কাজ করে কোন প্রতিষ্ঠান? কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। বাট যেহেতু কেন্দ্রীয় ব্যাংক নাই, তাই আমরা বাংলাদেশ ব্যাংক দাগিয়েছি। ঠিক আছে? বাংলাদেশ ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান বলতো? আমি একটু আগে বলেছি বাংলাদেশ কোন ধরনের প্রতিষ্ঠান? ভাইয়া 9 নাম্বারটা আবার রিপিট দেন ভাইয়া। বললাম যে এখানে অর্থনীতি চালিকা শক্তি হিসেবে কাজ করে কোন প্রতিষ্ঠান? উত্তর উইল বি কেন্দ্রীয় ব্যাংক। বাট কেন্দ্রীয় ব্যাংক অপশনে নাই, তাই আমরা বাংলাদেশ ব্যাংক দেখাইছি। দশের বি স্বায়ত্তশাসিত। এক্স্যাক্টলি, স্বায়ত্তশাসিতকে আমি একটু আগে তোমাদেরকে বলেছি। আচ্ছা, সো আমরা বিফোর উই প্রসিড ফার্দার জাস্ট তোমাদের বলছি যারা এইচএসসি 27 ব্যাচ তাদের জন্য আমরা টেনিস স্কুলের পক্ষ থেকে প্রথমবারের মতো আমাদের একটা অনলাইন ব্যাচ কোর্স নিয়ে এসেছি, যেই কোর্সে আমি এবং তোমাদের ফাইজা আপু আমরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে লেখাপড়া করেছি। আমি আমার বিবিএমবিএ কমপ্লিট করেছি, তোমাদের ফাইজা আপু বিবিএ কমপ্লিট করার পথে একদম। তো আমরা কিন্তু ফাইন্যান্স পড়াচ্ছি অনেক বছর ধরে। আমি গত 7 বছর ধরে ফাইন্যান্স পড়াচ্ছি। আমি 2018 ব্যাচ। আমাদের ব্যাচ টিল নাও, আজকে রেজাল্ট অনেক ধস করছে, স্টিল আমাদের ব্যাচ হিস্ট্রিতে গত 10-15 বছরের লোয়েস্ট এ প্লাস প্রাপ্ত ব্যাচ। আমাদের ব্যাচে মাত্র 28,000 স্টুডেন্ট এ প্লাস পাইছিল ওই ব্যাচটায়। হোয়াট এভার, আমি সেই ব্যাচের শিক্ষার্থী। আমি 19, 20, 21, 22, 23, 24, 25 এই 7 বছর শিক্ষার্থী পড়াচ্ছি, শুধুমাত্র ফাইন্যান্সে পড়াই। একই সাথে ফাইজা আপু তোমাদের ফাইন্যান্স স্টুডেন্ট পড়াচ্ছে। আমরা এইচএসসি এবং অ্যাডমিশনে মেইনলি ফোকাস করি। সো আমরা মিলিয়ে তোমাদের জন্য বানিয়েছি ফাইন্যান্সের অনলাইন ব্যাচের কোর্সটি, এবং এখানে আমরা তোমাদের সকল চ্যাপ্টার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার লাইভে পড়াবো। সাথে কিউএনএ সেশন থাকবে, তোমাদের লেকচার শিট, ক্লাস লাইট, এভরিথিং। আগামীকালকে কিন্তু আমরা যেরকম ফার্স্ট চ্যাপ্টার 4টা ক্লাস আমাদের ডান, ফার্স্ট চ্যাপ্টার র্যাপ শেষ হয়ে গিয়েছে, কালকে সকাল 11টায় আমরা জুমে আমাদের শিক্ষার্থীর সাথে 101 বসবো যে ভাই কি কি পড়ালাম গত 2 সপ্তাহে, তোমাদের কোথায় কোথায় কনসার্ন আছে জুমে বলো। সময় কমেন্টে ক্লিয়ার হয় না, সো আমরা কিন্তু এইটা জুমে নিয়ে আসি। আমরা ফার্স্ট 2 উইক শিক্ষার্থীদের সাথে ফুল অন কমেন্টে আমরা রিপ্লাই কমেন্ট করছি। নেক্সট উইক থেকে আমাদের যেটা হবে, ক্লাসে আমরা একজন পড়াবো ব্যাক এন্ড, আরেকটা টিচার তোমাদের প্রশ্নের উত্তর, হয়তো একটা প্রশ্ন আমি পড়াচ্ছি দেখতে পাচ্ছি না, ব্যাক এন্ডে প্রশ্নের উত্তর ও ক্লিয়ার করে দিবে আরেকটা টিচার, এবং আমি ফ্রন্ট এন্ডে পড়াবো, আমরা একজন পড়াবো। সো এইভাবে হচ্ছে তোমাদের বাই উইকলি তোমাদের জুম সেশন থাকতেছে, যেখানে আমরা সামনাসামনি, ভাই কমেন্টে ক্লিয়ার হয়নি বলেন তো কি হবে, আমরা কিন্তু জুমে বলবো। সো আমাদের সবকিছু থাকছে, তোমরা চাইলে ভর্তি যেতে পারো। এবং তোমরা যদি রায়ান এইচএসসি, আমার নাম RAIYAN HSC 27 এই প্রোমো কোডটা ইউজ করো, তাহলে তোমরা এই কোর্সটি 3000 টাকার বদলে 2000 টাকা কিনতে পারবে। আমরা 6 মাসের মধ্যে এন্টায়ার কোর্সটা কভার করে ফেলবো। ভাইয়া এই ডিসকাউন্টটা কতদিন থাকবে? ভাইয়া এই ডিসকাউন্টটা আমাদের আর
অ্যারাউন্ড মনে হয় সপ্তাহ 2-1 মতো আপাতত প্ল্যান আছে, বাট আমরা যখন তখন শেষ করে দেবো, বিকজ আমাদের কোর্স কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সো যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও। বাট যদি সমস্যা হয় আমাকে SMR রাইয়ান আমার ফেসবুক আইডি আমাকে নক করতে পারো, ভাইয়া প্রোমো কোডটা দেন, আমি তোমাদের কিন্তু হেল্প করে তোমাদের প্রোমো কোডে পারচেস করতে তোমাদেরকে হেল্প করব। একই সাথে ভাইয়া তোমরা যদি চাও যে ভাইয়া আমরা কিন্তু ফাইন্যান্স না, সাথে আমরা অ্যাকাউন্টিংও কিনতে যাবো, তোমরা যদি শুধুমাত্র অ্যাকাউন্টিং এ যাও তোমাদের কিন্তু সেইটাও আছে। বাট হ্যাঁ, ইন দ্যাট কেস তোমাদের যদি প্রোমো কোড দিয়ে আলাদা আলাদা কেন 2-4 হাজার টাকা তোমরা একত্রে কিনলে 3,500 টাকায় কোর্সটা কিনে ফেলতে পারবা। এবং আমাদের এইখানে তোমার জাবেদা JABEDA জাবেদার সাথে ইউজ করো, তোমরা কিন্তু আমাদের এই কোর্সটি 3500 টাকা কিনে ফেলতে পারবে। অ্যাকাউন্টিং এর ফার্স্ট চ্যাপ্টার চলছে, তো তোমরা এখনই ভর্তি হয়ে যাও। আমাদের ক্লাস শুরু হয়েছে গত 6 তারিখ থেকে, আজকে 16 তারিখ, অ্যারাউন্ড 10 দিনে আমাদের মোট 7টা-8টার মতো ক্লাস হয়েছে। তো খুব বেশি পিছাও নাই, তোমরা কিন্তু এই ক্লাসে তোমরা কিন্তু মোটামুটি উইকলি 2-4টা ক্লাস পেয়ে যাবা এন্ড তোমাদের সবকিছু কভার হবে। ভাইয়া পেইড ব্যাচে কি টিচার ইনবক্স থাকে? আমাদের গত 2 সপ্তাহ ছিল না, কারণ 2 সপ্তাহে আমরা একটা চ্যাপ্টার স্টুডেন্টের সাথে একটু বেশি ইন্টারেকশন করতে চেয়েছি। আমাদের এই শনিবার থেকে যত ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে টিচার ইনবক্স থাকবে। আর যারা ভাইয়া কমার্সে কি মাস্টার বুক আসবে? ফ্র্যাঙ্কলি স্পিকিং 27 ব্যাচ তোমরা পাবা না। আমরা এই বছর কিন্তু, আমি একটু অন্যদিকে কথাটা বলতেছি, সরি, আমরা কিন্তু এই বছর অন্য সাবজেক্ট নামাই, যেরকম মার্কেটিং ম্যানেজমেন্ট নামানো হচ্ছে, অনেক শিক্ষার্থী চাইছে, বাট আমরা না যখন চাই যেটাই নামাচ্ছি যেন কন্টেন্টটা খুব ভালো হয়, আমরা এই জন্য একটু সময় নিয়ে কন্টেন্ট বানাচ্ছি। যখন এক মনে করেন এন্টায়ার একটা কোর্সের কন্টেন্ট বানানো কিন্তু একটা বিশাল বড় বার্ডেনের ব্যাপার, অনেক বড় টাইমের ব্যাপার, অনেক মানুষ কাজ করে। সো আমরা এজন্য মাস্টার বুক নামাইতে কিন্তু সবটা চ্যাপ্টার কভার করে ফেলতে হবে, এটা আমাদের পক্ষে করা পসিবল না যদি আমরা কোয়ালিটি মেনটেন করতে। যেরকম আমি আমার ফার্স্ট চ্যাপ্টারে তোমরা পেয়ে গেছি স্টুডেন্টরা মোট 350 MCQ, যে MCQর মধ্যে প্রথমে টপিক ভিত্তিক থাকতেছে, দেন বোর্ড প্রশ্ন, দেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন সাজাইছি, দেন আমি প্রায় 25টার মতো তোমাদের সিকিউ দিছি বিভিন্ন বোর্ডে আসা, প্রত্যেকটা টপিক কাজ করছে। শুরুতে তোমাদের বোর্ড অ্যানালাইসিস, দেন তোমাদের প্রত্যেকটা টপিকের সামান্য নোট করা বিশ্লেষণ। সো এইগুলা করে করে করতে প্রায় এক একটা চ্যাপ্টার শেষ করতে প্রায় 4-5 দিন সময় লাগে। সো মাত্র আমরা 8টা-9টা চ্যাপ্টারের মতো কভার করছি, এখনো অনেকগুলা বাকি আছে। মাস্টার বুক মানে এই সব চ্যাপ্টার রেডি করতে আরো 3 মাসের মতো সময় লাগবে। তোমরা তোমাদের ক্লাসের আগেই পেয়ে যাবা, বাট এইগুলা করে দেন মাস্টার বুক অনেক দেরি হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই তোমাদের এই ব্যাচে মাস্টার বুকটা আনফরচুনেটলি পাবা না। তবে মাস্টার বুক আর আমাদের অনলাইন কপির মধ্যে পার্থক্য হচ্ছে, অনলাইনে আমরা সফট কপি দিই, মাস্টার বই আমরা হার্ড কপি দিই, এইটাই আমরা প্রিন্ট করে পাঠাই। সো প্রিন্ট করতে হলে সবগুলো চ্যাপ্টার একসাথে রেডি করে ফেলতাম, যেটা আমাদের এখনো কোয়ালিটি এনশিওর করে রেডি না, যেন আমরা করতে পারছি না। বাট তোমরা মাস্টার বুকে যে কন্টেন্ট গুলো থাকে তোমরা কিন্তু চ্যাপ্টার বাই চ্যাপ্টার সবগুলো পেয়ে যাবা। সো কন্টেন্ট তোমরা 100% পাবা, তবে নট ইন প্রিন্টেড ভার্সন। তোমরা চাইলে কিন্তু প্রিন্ট করে নিতে পারো, ঠিক আছে? ভাইয়া ভর্তি হলে কি মাস্টার বুক কিনতে হবে? না ভাইয়া, কিনতে হবে না, এই প্রাইজের মধ্যে তোমরা সব পাবা। মাস্টার বুক আমরা এই কোর্সে মাস্টার বুক নাই, মাস্টার বুক হলে আমরা অন্য কোর্স আমাদের বাংলাতে দেন সায়েন্সে আছে, আমরা কিন্তু পার বই প্রায় 600 টাকা বাংলা ফার্স্ট সেকেন্ড পেপার ক্ষেত্রে, আর আমাদের PCMB আমাদের প্রায় 1200 টাকা চার্জ করি। যেহেতু আমাদের বই নিয়ে আমরা চার্জ করতেছি না, আমাদের এর মধ্যে সবকিছু ইনক্লুডেড। মাস্টার বুকের সফট কপি, হার্ড কপি তোমরা পাবা না। ওকে, পরে আসি, সরি অনেক কথা বলে ফেললাম। আমরা একটু পরে পড়বো হচ্ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ, বাট এইটার আগে আমাদের 3টা বিষয় বুঝতে হবে: CRR, SLR, ব্যাংক রেট। আচ্ছা, আমি এইখানে একটু বুঝাই আগে তোমাদেরকে, সো তোমাদের বুঝতে ইজিয়ার হবে। সো আমি একটা নর্মাল স্লাইড নিই। এর আগে আমি একটু আবার ইসেও যাব, আমি একটু সার্চ দিই বাংলাদেশ ব্যাংক, BANGLADESH, বাংলাদেশ, এই যে ব্যাংক চলে আসে, গেলাম। সো দিস ইজ দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ বাংলাদেশ ব্যাংক। আমি গেলাম বাংলাদেশ ব্যাংক, এখানে গেলে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে অনেক ইনফরমেশন দেখবা। এই যে ডক্টর আহসানুল এইচ মনসুর স্যার আসে, অনারেবল গভর্নর বাংলাদেশ, এটুকু পড়লাম আমরা, এখানে অনেক কিছু আছে। নিচে গেলে তোমরা, আমি একটু কি কি পড়লাম, CRR, SLR আর হচ্ছিল ব্যাংক রেট। দেখো তো ব্যাংক রেট আছে, ব্যাংক রেট আছে কত? 4%। আমি ব্যাংক রেট দেখতে পারতেছি, লাস্ট আপডেট হয়েছে জুলাই মাসের 15 তারিখে। আচ্ছা, এইখানে আমি দেখতে পারতেছি, কোথায় গেল CRR, কই দেখো CRR SLR, ট্র্যাডিশনাল ব্যাংকের ক্ষেত্রে 4% আর SLR 13%, ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে 4%, 15%। ইসলামিক ব্যাংক বাদ দিলাম আমি
ব্যাংক রেট 4%, এসএলআর 13, সিআরআর 14, সরি 4। সো এখন ভাই এই বিষয়গুলো কি, এই যে বলতেছেন সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, দেখো আমি একটা করে বুঝাই, তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে আসি হচ্ছিল আমি সিআরআর নিয়ে, এটা কত, এটা হচ্ছিল 4%। তুমি ব্যাংকের কাছে টাকা রাখতেছো, ব্যাংক তোমার টাকাটা টাইমলি ফেরত দিবে, বা ব্যাংক টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাবে না, বা এইটা দিয়ে এনশিওর কি, এনশিওর কিভাবে করতেছো, বা ব্যাংক যখন প্রয়োজনে ওর টাকা গুছাইতে পারতেছে কিনা, মনে করো টাকা সে সব ঋণ দিয়ে দিচ্ছে, ওখানে ক্যাশ টাকা নাই, তখন কি হবে, মনে করো তোমার আমার কাছ থেকে ব্যাংক 500 500 1000 টাকা নিলো, ওই 1000 টাকা মানুষকে ঋণ দিয়ে দিছে, এখন আমি কে বললাম ভাই আমি 500 টাকা থেকে আমি 20 টাকা নিবো, ব্যাংকের কাছে টাকা নাই। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক বলে প্রত্যেকটা ব্যাংকে তোমরা তোমাদের গ্রাহক থেকে যত টাকা, মনে করো একটা ব্যাংক পাইলো হচ্ছিল 100 কোটি টাকা, কেন্দ্রীয় ব্যাংক বলে ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। সো 100 কোটির 4 কোটি কত, 100 কোটির 4% কত, 4 কোটি টাকা, 4 সিআর। কেন্দ্রীয় ব্যাংক বলে তোমরা যত টাকা আমানতকারীর কাছ থেকে পাইতেছো, সপ্তাহ হোক, দিন হোক, মাসিক ভিত্তিতে, তার 4% ক্যাশ, নগদ টাকা আমাকে কাছে তুমি জমা রাখো। অর্থাৎ মনে করো একটা ব্যাংক জনগণের কাছ থেকে 100 কোটি টাকা পাইলো, মনে করো এই মাসে ওর আমানত 100 কোটি টাকা, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে 100 কোটি ধরতেছি, রাউন্ড ফিগার। সো ও কি করবে, 100 কোটির 4% মানে 4 কোটি টাকা। স্যার এত টাকা কি একবারই দিব নাকি? ভাইয়া 3500 টাকা একবার দিলে তোমার ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, A to Z সবকিছু তোমার এইচএসসি সম্পূর্ণ ক্লিয়ার। এসএমপি কোর্স না, তোমার অনলাইন ব্যাচ কোর্স শুরু থেকে শেষ পর্যন্ত উইথ মডেল টেস্ট সবকিছু একবার পে করতে হবে, সেকেন্ড টাইম না কিছু ভাইয়া। আচ্ছা, সিআরআর এ কি, ক্যাশ টাকা কেন্দ্রীয় ব্যাংক জমা রাখছে। ভাই আমি ব্যাংক, তোমরা অনেকে আসো আমার কাছে জমা দিচ্ছ, আয়মান ভাই কেন্দ্রীয় ব্যাংক, বলছে রায়ান তুই কত টাকা পাইছিস? ভাই আমি আমার সব স্টুডেন্টের কাছ থেকে 100 কোটি টাকার মতো পাইছি। ঠিক আছে, তুই 4 কোটি টাকা আমার অফিসে না আমার ব্যাংকে তুই জমা রাখ, গেল সিআরআর। সো যেই টাকা আমানত পায় সেইটার যেই টাকা ক্যাশ আকারে জমা রাখতে হয়, নগদ আকারে, সিআরআর। এসএলআর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, এটা কত পার্সেন্ট দেখছি, তো আবার দেখে আসলাম 13% না নাকি 13.5, কত দেখলাম? সো এইটা সরি 13%। সো আমরা সিআরআর কত দেখ, এসএলআর কত দেখছি 13%। সো আমরা এখানে এসএলআর 13%। ব্যাংক বলল রায়ান, রায়ান কত টাকা পাইছিস? ভাই 100 কোটি টাকা পাইছিলাম, 4 কোটি টাকা তো আপনার দিয়ে দিছি। আমি বললাম ঠিক আছে 100 টাকা পাইছিস তো, ওর উপর আরো 13% মানে কত, 13 কোটি টাকা তুই আমার বন্ড কিনে রাখ, বা আমার বিভিন্ন সিকিউরিটি আছে, তুই এই টাকাটা খরচ করতে পারবি, তুই আমার কাছে বন্ড কিনেছিস, আমার কাছে বন্ড বিক্রি কর, কোনো অসুবিধা নাই, বাট তুই আমার কাছে দিয়ে বন্ড কিনে রাখ, তোর টাকাটা আমার কাছে জমা রাখ। এখানেও তো আবার হয়ে গেল। সো কেন্দ্রীয় ব্যাংকের বন্ড, ওদের ডিভেঞ্চার মানে মেনলি কেন্দ্রীয় ব্যাংকের ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এইগুলো সিকিউরিটিজ, মানে কেন্দ্রীয় ব্যাংক ওকে কাগজ দিবে, কাগজে এগেছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটা ট্রেজারি, একটা বন্ড বাই কিনলো, যেরকম শেয়ারের মতন একটা, যখন শেয়ার কিনতে পারি আমরা, বন্ড কিনতে পারি, এরকম কেন্দ্রীয় ব্যাংকেরও বন্ড হয়, বিল হয়। সো এগুলাকে আমরা বলি হচ্ছিল বিভিন্ন সিকিউরিটিজ। সো কেন্দ্রীয় ব্যাংকের এই বিষয়গুলো কিনতে পারলো। সো এখন কেন্দ্রীয় ব্যাংক মানে টেকনিক্যাল ক্ষেত্রে আয়মান ভাই ধরতেছে, আমি ছিল ব্যাংক আর তোমরা ছিল আমার গ্রাহক। সো তারা, আয়মান ভাই আমার কাছ থেকে ক্যাশ 4 কোটি এবং বিভিন্ন সিকিউরিটির মাধ্যমে 13 কোটি, মানে 13 আর 4 ইন টোটাল কত হলো, 17 কোটি টাকা আমার কাছ থেকে রেখে দিল। কারণ কি, কারণ ওই যে আমি তো ভাই 100 কোটি মনে করো সবই আমার অন্য স্টুডেন্টদেরকে আমি ধার দিয়ে দিলাম, এখন এখানে এসে আমাকে কাশ্মী আক্তার বা আফসানা জাহান বললো ভাইয়া আমার টাকা লাগবে 2 কোটি, আমি জমা রাখছিলাম 500 টাকা, আমার 2 কোটি টাকা দেন। আমাকে পরে তাহসিনা এসে বললো ভাইয়া আমাকে মোট 3 কোটি টাকা দেন, তো আমার টাকা লাগবে। আমি তো চাইলে বলবো ভাই আমার টাকা নেই, ওরাও তো টাকা রাখছে, ওদের টাকা জমা লাগবে। এইসব ক্ষেত্রে যেন কেন্দ্রীয় ব্যাংক বলে টাকা নিয়ে যে আমার কাছে আছে, আমি যেন ওইভাবে ফেরত নিতে পারি, বা অন্য অনেক কারণ আছে যেন আমি প্রপারলি আমার ঋণ নিয়ন্ত্রণ করি, আমি ইচ্ছা মতন টাকা বাইরে না দিয়ে দেই, বা আমি টাকা নিয়ে আবার না পলায় যাই, অনেক রিজনে এরকম টাকা কিছু রেখে দেওয়া হয়। এটাকে বলা হয় সিআরআর, এটাকে বলা হয় এসএলআর। আর একটা বাকি থাকে সেটা কি ভাইয়া, এটা হচ্ছিল ব্যাংক রেট। আমার কাছে এখন টাকা নাই ভাই, কেন্দ্রীয় ব্যাংকে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় তাই না,
এই আশ্রয় স্থলটা আমরা ব্যাংকের কাছ থেকে ঋণ নিব, কত পার্সেন্ট ঋণ নিব? আমি তো কেন্দ্রীয় ব্যাংকের টাকা নিব, আমার সুদ দেওয়া লাগবে নাকি? মাগনা নাকি ভাই? মামাবাড়ির আবদার, ইন্টারেস্ট দেওয়া লাগবে। এটা ছিল 4%। কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে আমি টাকা নিব, সেই টাকাটা আমি 4%-এ তাদের সুদ দেবো। আবার এই যে আমি সিকিউরিটি কিনছিলাম ওদের কাছ থেকে, কেন্দ্রীয় ব্যাংকের একটা সিকিউরিটি, এটা ফেরত দিলে আমি আমার টাকা রাখছিলাম, আমাকে কিছু দিবে নাই ভাই? আমি তখন টাকা রাখছিলাম, কিছু দেবেন না আমারে? হ্যাঁ রাই, তোরে আমি টাকা দিচ্ছি 4% ইন্টারেস্ট। ওই যে আমি যেই টাকায় আমার সিকিউরিটি গুলা ভাঙাবো, একটা 13 কোটি টাকার সিকিউরিটি নিছিলাম, এটা যে ফেরত দিচ্ছে, অনেকদিন রাখছি, তাকে যে ফেরত দিবে আমাকে এটা আইমান ভাই একটু ইন্টারেস্ট দিবে না? যে ভাই আমাদের টাকা জনগণের কাছে নিছি, আমি আমার শিক্ষকের কাছে নিছি, আমি তো ওদেরকে সুদ দিছি, বাট টাকা আমি নিয়ে ব্যবহার করতে পারলাম না, আপনি রেখে দিলেন, আমার তো লাভ হলো না ভাই। নে তোকে আমি 4% দিলাম, নে। এই যে সিকিউরিটি ভাঙাবো, আমাকে 4% দিবে। তারপর আমি যে ধার নিবো ভাইয়ের কাছ থেকে, ভাইকে মানে মাগনা মাগনা ধার দিবে, 4% দিবে, এটাকে বলা হয় ব্যাংক রেট। সো এই তিনটা কি তোমরা বুঝতে পারছো? একটু বলো তো, বুঝলে আমাদের বাকিগুলো ইজি হয়ে যাবে অনেক। বলো তো একটু বুঝতে পারছো কিনা? একবার লাগে শীত, একবার লাগে গরম। বলো তো ভাইরা, তোমরা ক্লিয়ার কিনা? আচ্ছা আরেকটু বুঝাই দিই, ওকে, কোনো প্যারা নেই। সো সিআরআর এসএলআর এই দুটা বুঝো, ব্যাংক রেট পরে আসি। সিআরআর কি ভাই? প্রতিটা বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে তো আমানত নেয়, তাই না? সো আমানতের কিছু অংশ কেন্দ্রীয় ব্যাংক নিয়ে নেয়। কেন্দ্রীয় ব্যাংক তো সকল ব্যাংকের নিয়ন্ত্রণ করে, তাই না? বাণিজ্যিক ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্টার্ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, বাংলাদেশের 50-60টার মতো ব্যাংক আছে, ওরা জনগণের কাছে টাকা নেয়। এই টাকার একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংক তো সবাইকে নিয়ন্ত্রণ করে, তাই না? কেন্দ্রীয় ব্যাংক ওদের কাছ থেকে নিয়ে রাখে। এর মধ্যে সিআরআর, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, 4%। একটা ব্যাংক 100 কোটি টাকা জনগণের কাছ থেকে আমানত পেলো, 4% মানে 4 কোটি টাকা। একটা ব্যাংক মনে করো 20 কোটি টাকা মনে করো এই করলো, কি বলে, বা 30 কোটি টাকা, 30 কোটি টাকা আমানত পাইলো। তো 30 কোটি টাকার 4% কত? 3-4-12, 1.2%। সো এইভাবে যত টাকা আমানত পাচ্ছে তার 4% কেন্দ্রীয় ব্যাংকের কাছে নগদ জমা রাখতে হয়, যে ভাই আমি আমানত পাইছি এত টাকা, আপনার 4% আপনার কাছে জমা রাখেন। তারপর এটা গেল ক্যাশ টাকা, নগদ। এসএলআর, কেন্দ্রীয় ব্যাংকের অনেক রকম সিকিউরিটি থাকে, আমরা যখন পড়ছি না ভাই, শেয়ার ছাড়ে মানুষ বন্ড বিক্রি করে বিভিন্ন প্রতিষ্ঠান, ওরকম কেন্দ্রীয় ব্যাংকেরও কিছু সিকিউরিটি থাকে। কেন্দ্রীয় ব্যাংকের বন্ড থাকে, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এসব বিভিন্ন সিকিউরিটি থাকে। যখন ওই ব্যাংকগুলো আমানত সংগ্রহ করে, কেন্দ্রীয় ব্যাংক বলে তুই 4% তো ক্যাশ রাখছিস, ভালো কথা, আরো 13% টাকা আমার কাছ থেকে তুই সিকিউরিটি কেন। অর্থাৎ যেই ব্যাংক 100 কোটি টাকার আমানত সংগ্রহ করছে, সে 13% মানে 13 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে, কেন্দ্রীয় ব্যাংক ওকে কাগজ দিয়ে দিবে যে এনে তোকে আমি আমার ট্রেজারি বিল বিক্রি করলাম। এক প্রকার সিকিউরিটি, এক প্রকার দলিল, যেটা কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করতেছে শেয়ারের মতো নর্মাল, যে ভাই একটা মালিকানা বিক্রি বা ঋণ নিচ্ছে এরকম। সো কেন্দ্রীয় ব্যাংক ক্যাশ 4% এবং বিভিন্ন সিকিউরিটি বিক্রি করে 13%, 13 আর 4 কত হয়, 17% তারা সংগ্রহ করে। সো এইটা তো গেল, এবং এটা তো গেল হচ্ছিল আমাদের সিআরআর এসএলআর। এর বাইরে ব্যাংক রেট আছে হচ্ছিল 4%। ব্যাংক রেট জিনিসটা কি ভাইয়া? আমি কেন্দ্রীয় ব্যাংক কাছে ঋণ নিব, এটা জমা রাখলাম, এটা শেষ, 100 কোটি টাকা পাইছি, এর মধ্যে 4 আর 13, 17% কেন্দ্রীয় ব্যাংকে দিচ্ছে, আমার কাহিনী নেই। এরপর অন্য সময় প্রয়োজনে ব্যাংকের কাছে আমি ঋণ নিব, ঋণ যে নিব আমাকে একটা সুদ দেওয়া লাগবে না কেন্দ্রীয় ব্যাংকে, কত হবে? ওই যে রেটটা, ওইটাকেই বলা হয় ব্যাংক রেট, এবং এইটা বর্তমানে 4%। সো এই হচ্ছিল এই তিনটা জিনিস, ঠিক আছে ভাইয়া? ভাইয়া পেইড ব্যাচে কয়টা ইউনিট শেষ হয়েছে? ভাইয়া ফাইন্যান্সে মাত্র একটা, অ্যাকাউন্টিং এ একটা চ্যাপ্টার প্রবাবলি শেষ হয়নি আমার জানা মতে, কজ
উইকে তো আমাদের প্রথম চ্যাপ্টার গুলোতে একটু সময় লাগতেছে, যেরকম অ্যাকাউন্টিং ফার্স্ট চ্যাপ্টার শেষ হইলো, এখানে খুব একটা কিন্তু ম্যাথ নাই। ফাইন্যান্স ফার্স্ট আমরা শেষ করে ফেলছি, সো দেরি হয় না। অবভিয়াসলি তুমি যত দ্রুত পারো আফসানা জান্নাত তারপর তুমি ভর্তি হতে পারো। আরো যদি ক্লিয়ার জন্য ভাইয়া কয়টা ক্লাস দিচ্ছি কি ক্লাসে তুমি আমাকে ইনবক্সে নক করতে পারো, আমাকে তো ইন ডিটেল কালকে হোক পরশু তোমাকে জানাই দেবো, কোনো অসুবিধা নেই। কাল পরশু ক্লাস নাই, সো তুমি ইজিলি ভর্তি হতে পারো। কালকে সকালে যদি আমার একটা জুম ক্লাস আছে সকাল 11টার সময়, সো 11টা নাকি 10টার সময় দেখতে হবে একটু। সো ওই ক্লাসটায় তোমরা জাস্ট আমাকে সরাসরি কথা বলতে পারবা। তো যারা তুমি রাতেও ভর্তি হতে পারো, ভর্তি তুমি সকালে কিন্তু আমাদের গ্রুপে এটাতে অ্যাক্সেস পাবা সকালে, বা তুমি কালকে বাদ দাও, তুমি শুক্র দেখো, শনিবার ভর্তি কোনো অসুবিধা নেই, তুমি রবিবার থেকে ক্লাস করো, কোনো প্যারা নাই, ঠিক আছে। স্যারের ফুল ফর্ম কি? স্যার কি ভাইয়া? এসএলআর, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। দেখো আমি এখন আসবো এগুলোতে। সো সিআরআর, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট পার রেট বা রেশিও, বা নগদ জমার হার। গ্রাহক জমা রাখছে 1 কোটি টাকা ব্যাংকের কাছে, ব্যাংক 1 কোটির এই যে 4%, এই 4% কি করতেছে ভাই? কেন্দ্রীয় ব্যাংকে দিতেছে। নগদ জমার পরিমাণ 4 লক্ষ টাকা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক দিতেছে, আর বাকি যে 96 লক্ষ টাকা এটা থাকতেছে হচ্ছিল ব্যাংকের কাছে। সো এইটাকে বলা হয় সিআরআর, বর্তমানে এটা রেট 4%। এসএলআর, স্ট্যাটুটরি লিকুইডিটি রেট বা রেশিও বা বিধিবদ্ধ জমার হার। কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নির্ধারিত তরল সম্পদ আকারে ব্যাংক তাদের নেট সময় এবং চাহিদার দায়গুলো একটি নির্দিষ্ট শতাংশ রাখতে চায়। তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের পরিশোধিত মূলধনের যে অংশ, দেখো তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের পরিশোধিত মূলধনের যে অংশ সহজে নগদ রূপান্তর যোগ্য জামানত, যেরকম কি ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, তোমরা যখন চ্যাপ্টার গুলো পড়বা এগুলো কদিন পরে তোমরা আরো ক্লিয়ার হবা। তোমরা মানে আমি তো মনে করো সেকেন্ড পেপার হঠাৎ করে পড়াচ্ছি, তোমরা ফার্স্ট পেপার যখন সেকেন্ড চ্যাপ্টার পড়বা তখন এই ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড সব ক্লিয়ার হবা। সো তখন তোমার জন্য এই যে কি বলে তরল সম্পদে এই ব্যাপারগুলো, ওই যে কেন্দ্রীয় ব্যাংকের সিকিউরিটি ব্যাপারগুলো কি তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? এখন এরকম ভেগ লাগতে পারে। সো সহজে নগদে রূপান্তরযোগ্য জামানত আকারে জমা রাখতে হয়, বর্তমানে এ হার 13%। এইটা নর্মাল ব্যাংক, আর যে ইসলামী ব্যাংকগুলো আছে ওর জন্য এটা 5.5%। আপাতত এটা বাদ দাও, এটা নিয়ে আমাদের আপাতত ডিসকাশন নাই। এবং কি করলাম, একটা ব্যাংকে মনে করো গ্রাহকরা 1000 টাকা জমা রাখলো, 1000 টাকার 13% কত? 130 টাকা। কি ব্যাংক এই 130টা কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে দিবে, কিভাবে? কেন্দ্রীয় ব্যাংকের সিকিউরিটি ক্রয়ের মধ্যে, এবং এইটা তারা বাকি যে 870 টাকা তার কাছে থাকবে। তো এইভাবে সব মিলায় 17% কেন্দ্রীয় ব্যাংক নিয়ে যায়। লিঙ্কটা দেন ভাইয়া, আমি ক্লাসে তো লিঙ্ক দিতে পারবো না। সো যেটা বললাম, আমার তোমরা একটু কষ্ট করে আমার ফেসবুক আইডি SMR রাইয়ান আছে, তোমরা সার্চ দিলেই পাবা। একটু নক দিয়ে রাখো ভাইয়া, আমি তোমাদেরকে ফ্রি হয়ে কালকে কোর্সের লিঙ্ক, প্রোমো কোড সব ইনবক্স করবো ভাইয়া, তোমাদের হেল্প হবে। ভাইয়া লিঙ্ক দেন জুমের লিঙ্ক তোমাদের পেইড গ্রুপে দিয়ে দেওয়া হবে, তো সবাইকে আমরা দিব না। যারা আমাদের কোর্স ক্রয় করে শুধুমাত্র আমরা ওদেরকে দিব, সরাসরি আমরা জুমে তো সবাইকে দিব না, তো শুধুমাত্র পেইড ব্যাচের শিক্ষার্থীদের সার্ভিস। সো ইফ ইউ পারচেজ দ্য কোর্স, তুমি ইফ ইউ অলরেডি হ্যাভ পারচেজ দ্য কোর্স, তুমি অলরেডি গ্রুপের মধ্যে আসো। আর যদি তুমি কোর্স না কিনে থাকো তুমি অ্যাক্সেস সামহাও পাবা না, এটা সম্পূর্ণ পেইড ব্যাচের একদম সার্ভিস এটা আমাদের, ঠিক আছে? সো এই দুইটা মিলে কি হয়, মোট 17% জমা রাখা হয়। যেটা বললাম, মনে করো 4 আর 13 17%। সো আমানত গ্রহণ হলো 1000 টাকা, কেন্দ্রীয় ব্যাংক 4% 40 টাকা, আর 13% 130 টাকা, মোট 170 টাকা নিয়ে যাবে, আর বাকি 830 টাকা বাণিজ্যিক ব্যাংক যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? এখন আমরা এইটা কেন শিখলাম, বিকজ একটু পরে যখন আমরা ঋণ নিয়ন্ত্রণ পড়বো, ঋণ নিয়ন্ত্রণ আজকে আমরা একটা পার্ট দেখবো, এই পার্টে আমরা বাকি বিষয়টা ক্লিয়ার করে নিব, ঠিক আছে? আর ব্যাংক আর কি, যেই হারে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় বা বিল বাট্টা করে, ঠিক আছে? গেল কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ। আমরা একটু ফোকাস দিব, আমরা আমাদের মেইন টপিকে আসছি ইনশাল্লাহ। ইউটিউব থেকে কি ক্লাস করা যাবে? একদমই না ভাইয়া, আমাদের অ্যাপ থেকে ক্লাসগুলো করতে হবে, বিকজ এটা সম্পূর্ণ একটা পেইড কোর্স। সো ওই পেইড কোর্সের সকল অ্যাক্সেস, রেকর্ডিং ক্লাস, লাইভ ক্লাস, যেমন লাইভ ক্লাস হচ্ছে এরকম লাইভ ক্লাস, সবকিছু শুধুমাত্র পেইড শিক্ষার্থীরা পারবে। এবং যত রকম কমিউনিকেশন করি, আমাদের একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যেই হয় সবকিছু। যত রকম আমাদের নোটিস আমরা গ্রুপে দেই, সকল অ্যাক্টিভিটি আমাদের অ্যাপের মধ্যে, ঠিক আছে? ওকে, একটু আমরা ফোকাস দেই। দেখো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কি? যে পদ্ধতি বা কৌশল অবলম্বনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণ যোগান বা বাজারে মুদ্রা সরবরাহ পরিস্থিতি কাম্যস্তরের সীমাবদ্ধ রাখে, বা সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ঋণ সৃষ্টির ক্ষমতাকে নিয়ন্ত্রণ চালায়,
তাকে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলে। ভাইয়া ঋণ নিয়ন্ত্রণ কেন করবে বাকি? আচ্ছা আসি, দেশে দেখো না মাঝে মধ্যে জিনিসপত্রের দাম বেড়ে যায়। দাম কখন বাড়ে? যখন বাজারে টাকার পরিমাণ বাড়ে তখন পণ্যের দাম অটোমেটিক্যালি বেড়ে যায়। সো ধরে নাও এন্টায়ার বাংলাদেশের পুরা বাংলাদেশ একটা, এই যে বাংলাদেশে টোটাল টাকা আছে 5 টাকা, আর শুধুমাত্র মনে করো এক আটি লাল শাক আছে। সো লাল শাক, তাহলে ওই লাল শাকের দাম হবে 5 টাকা, কারণ এন্টায়ার দেশের মার্কেটে 5 টাকাই আছে। এখন ধরলাম এক আটি লাল শাকই আছে, বাট দেশের বাজারে টোটাল এখন টাকার পরিমাণ দাঁড়াইছে 25 টাকা, লাল শাকের দাম 25 টাকা হয়ে যাবে। সো দেশের ব্যাপারটা, জিনিসপত্রের দাম এইভাবেই বাড়ে যখন বাজারে টাকার পরিমাণ বাড়ে, জিনিসপত্রের দাম বাড়তে। এখন ভাই এটাকে একদম এক্স্যাক্টলি এইভাবে হয়? অবভিয়াসলি না ভাই। দেশে লক্ষ কোটি রকম পণ্য আছে, সেবা আছে, টাকা আছে, এটা একদম মাইনা মানে চলতে পারে না। বাট হ্যাঁ, যখন বাজারে টাকার পরিমাণ বাড়ে তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়। এখন ভাই তাহলে অসুবিধা কি ভাই? আমার কাছে আগে 5 টাকা ছিল, 5 টাকা দিয়ে কাঠি কিনতাম, আমার কাছে 25 টাকা আছে, আমি এক কাঠি লাল শাক আমি কিনে ফেলবো। বিষয় এরকম হয় না। এই যে টাকাগুলো আসে সাধারণত উচ্চ শ্রেণী, একটা স্পেসিফিক শ্রেণীর কাছে টাকাগুলো আসে, যারা ব্যবসায়ী বা বড় লোক, সাধারণত তাদের কাছে এই পরিমাণটা বাড়তে থাকে। সো যখন বাড়ে, আমার শাকের দাম তো বাইরে গেছে, কিন্তু আমার কাছে হয়তো টাকা আগে 5 টাকা ছিল, এখন হয়েছে আমার কাছে 10 টাকা, শাকের দাম 25 টাকা, আমি কিনতে পারি না। এর জন্য এই জিনিসটা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ করতে হয় যে ভাই বাজারে জিনিসপত্র, ভাই দেখো আমি গত 2 বছর জিনিসপত্র অনেক দাম অনেক বাড়ছে, আমার বেতন কিন্তু অত বাড়েনি। একটা মনে করো কাঁচামরিচ 30 টাকার কাঁচামরিচ ধরে না 200 টাকা হয়েছে, ধরে নিচ্ছি আমি। বা আমি লাল শাক কেন বললাম, আমি নিজে 10 বছর আগে 5 টাকা দিয়ে আমি লাল শাক কিনছি এক আঠি, এখন আমি সেদিন আঠি কিনছি, আমাকে 25 টাকা নিচ্ছে দাম দর করার পর। সকাল সকাল গেছি, ফ্রেশ শাক 25 টাকা নিচ্ছে আমার কাছে, 50 টাকা। সো জিনিস দাম বাড়ছে কয় গুণ? প্রায় 5 গুণ বাড়ছে গত 10 বছরে। বাট একটা মানুষের বেতন কিন্তু, যার বেতন 20,000 টাকা ছিল, তার বেতন কিন্তু 10 বছরে আর 1 লাখ টাকা হয় নাই। সো এজন্য কেন্দ্রীয় ব্যাংক এনশিওর করে যেন ভাই বাজারে টাকা না বাড়ে। ভাইয়া টাকা কিভাবে এনশিওর করে? টাকা কিভাবে বাড়ে? বাণিজ্যিক ব্যাংকের কাছে অনেক পরিমাণ টাকা থাকে, এই টাকাগুলা জনগণ, মানুষ চাইলে ঋণ আকারে নিতে পারে। ভাই আমি ঋণ নিচ্ছি, ওই ঋণের টাকা দিয়ে আমি ব্যবসা করব, ব্যবসা করে আমার লাভ হবে। তো এইভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক থেকে মানুষজন ঋণ নিতে পারে। ঋণ নিলে খোলা বাজারে মানে মার্কেটে জনগণের পকেটে টাকা বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে। সো অবভিয়াসলি মানুষকে ঋণ নিবে না, নিবে, কিন্তু যখন এরকম জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে, ঝামেলা হবে, কেন্দ্রীয় ব্যাংক তখনই ঋণ নিতে করে। বাণিজ্যিক ব্যাংক তুমি মানুষকে ঋণ দিবা না, ঠিক আছে? সো এইভাবেই কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। এইটার কেন্দ্রীয় ব্যাংকের দেখো উদ্দেশ্য হলো কি, বাজারে ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখা, একদম স্টেবল রাখা। তালিকাভুক্ত ব্যাংক সমূহ এইসব নিয়ন্ত্রণ কৌশলের মুখ্য সহযোগী করে। যেসব ব্যাংক বাণিজ্যিক ব্যাংক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক কি, এটা নিয়ে আমরা পরবর্তীতে পড়বো। এই চ্যাপ্টারে আমরা এখন ফুল পড়বো, তখন আমরা সুন্দর দেখে আসবো। এখন আমাদের যেহেতু একটা স্পেসিফিক টপিক দিয়ে পড়তেছি, তাই এখন কি তালিকাভুক্ত ব্যাংক কি সেটা আমি বলতেছি না। কেন্দ্রীয় ব্যাংক এজন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করে। কি কি কৌশল প্রয়োগ করে? সেটা হচ্ছিল সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, আর একটা হচ্ছিল গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। ওকে, এইবার আমাকে অন্য প্রশ্নের উত্তর দাও। সেটা হচ্ছে কলেজে সকলের বেতন, মাসিক বেতন 1000 টাকা থেকে 1500 টাকা করা হইলো। এই যখন ডিসিশনটা হবে, তখন কি একটা কলেজে হচ্ছে ধরে নেই মোট 220 জন শিক্ষার্থী, একটা কলেজ ডিসিশন নিল যে সকলের বেতন, মাসিক বেতন 1000 টাকা থেকে 1500 টাকা হবে। এইটা কি কোন 2, 4, 5, 10টা শিক্ষার্থীর উপরে ইম্প্যাক্ট ফেলবে, নাকি যতজন শিক্ষার্থী আছে ততজন শিক্ষার্থীর উপরেই পড়বে? আসলে হচ্ছে ভাইয়া এখন কোন চ্যাপ্টার পড়াচ্ছেন কোর্সে? ভাইয়া এখন আমি পড়াচ্ছি হচ্ছে ফাইন্যান্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1, মেইন টপিক শেষ। আমরা আগামী সোমবার এই চ্যাপ্টারের এমসিকিউ আর সিকিউ প্র্যাকটিস করব। দেন শুরু হবে চ্যাপ্টার 2, দেন চ্যাপ্টার 3, দেন আমি ব্যাংকিং এর চ্যাপ্টার 1 পড়বো। আমি মানে ফাইজা আপু, আমি আর মিলে।
সো এখন মাত্র চ্যাপ্টার 1 শেষ হচ্ছে আমাদের ফাইন্যান্সের। আচ্ছা বলো তো, এই যে কলেজ ডিসিশন নিল, এইটা কি 2-4টা মানুষের উপরে পড়বে নাকি সবার উপরে পড়বে বলো তো? যে কলেজের বেতন, মাসিক বেতন 1000 টাকা থেকে 1500 টাকা হয়ে গেছে, বলো তো? এক্স্যাক্টলি, সবার উপরে পড়বে, তাই না? সো এই একটা ডিসিশন যেইটাতে সবাই ইম্প্যাক্টেড হচ্ছে, অন্য একটা ডিসিশন। 220 জনের মধ্যে টেস্ট এক্সামে 18 জন ফেল করলো। কলেজ বলল যারা ফেল করছে তাদের জন্য আমরা মেইন ক্লাসের পরে যেই সাবজেক্টটা ফেল করছে আমরা সেই সাবজেক্টের উপরে স্পেশাল ক্লাস দিব। সো কলেজ শেষে সবাই চলে যাবো, যারা ফেল করছে তারা তোমরা আরো 2 ঘন্টা বা 1 ঘন্টা এক্সট্রা ক্লাস করবা। এই যে একটা ডিসিশন, অথবা আরো সিমিলার ডিসিশন দিই, যারা ফেল করেছো টেস্ট পরীক্ষায় তারা আগামী 1 মাস 2 মাস মাসিক বেতন 2000 টাকা দিবা। সো এই ডিসিশনটা কি সবার উপরে পড়বে নাকি একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ পিপলের উপরে পড়বে বলো তো? যে যারা ফেল করেছো তারা 2 মাস মাসিক বেতন 1000 টাকার বদলে 2000 টাকা দিবা, এইটা কি সবাইকে ইম্প্যাক্ট করবে নাকি স্পেসিফিক কয়েকটা মানুষকে ইম্প্যাক্ট করবে যারা টেস্ট পরীক্ষায় ফেল করছে বলো তো? পরের ডিসিশনটা কি হবে? উত্তর বলো তো একটু ভাইয়েরা। এক্স্যাক্টলি, স্পেসিফিক ওই কয়েকটা শিক্ষার্থীর উপরে যারা ফেল করেছে, সবার উপরে কিন্তু পড়তেছে না। সো যখন বললো ভাই সবার বেতন বাড়ছে, সবাই ইম্প্যাক্টেড, যারা ফেল করছে যখন বলতে শুধুমাত্র ওদের বেতন বাড়বে তখন কিন্তু সবাই ইফেক্টেড হচ্ছে না, অল্প কয়টা। সো কেন বললাম? কারণ ঋণ নিয়ন্ত্রণের 2টা পদ্ধতি। নাম্বার 1, 1 নাম্বারটা হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। এটা কি করলাম? সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি যে 3টা আছে, এই 3টা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বাজারে সকল কিছুর উপরেই ঋণ নিয়ন্ত্রণ হবে, এন্টায়ার বাজারের ঋণ নিয়ন্ত্রণটা কমে যাবে। সো এই নীতিগুলো যখন অ্যাপ্লাই করা হবে তখন কিন্তু ভাই বাজারের সবকিছুর উপরে ইম্প্যাক্ট ফেলবে। আর যদি গুণগত বা নির্বাচনমূলক হয় তখন সবার উপরে হবে না। হয়তো বা কেন্দ্রীয় ব্যাংক বলবে যারা চিংড়ি চাষ করে ওদেরকে তোমরা ঋণ বাড়ায় দাও, যারা গরুর খামার দিচ্ছে ওদের ঋণের পরিমাণ কমায় দাও, স্পেসিফিক ধরে ধরে ওই জায়গায় ঋণ বেশি দিবা, ওইখানে ঋণ কম দিবা, এইভাবে ধরে ধরে বলে দেয়। সো গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতির 2-1টা স্পেসিফিক সেক্টরকে বলে ওই সেক্টর ঋণ বাড়ায় দাও, ওই সেক্টর ঋণ করা দাও, এখানে বাজারে বাকিরা ইম্প্যাক্ট হয় না। বাট যখন এই নীতিগুলো ফলো করতেছে তখন সবাই কিন্তু ইম্প্যাক্টেড হয়। ঠিক আছে, আমরা এখন নীতিগুলো দেখবো। সো প্রথমে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। ঋণের উদ্দেশ্য বা ব্যবহারের প্রতি, মানে ভাই কোন উদ্দেশ্যে ঋণ দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক বলে আমি জানি না। উপরে দৃষ্টি আরোপ না করে সাধারণভাবে বাজারের ঋণের এন্টায়ার দেশের ইকোনমিতে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার কৌশলকে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বলে। ভাই তুমি ব্যাংক ঋণ কেন দিচ্ছ আমার মাথা ব্যথা না, কই দিচ্ছ মাথা ব্যথা না, ঋণ কম দিবা, এক কথায় কাকে দিবা তুমি জানো, কেন দিবা তুমি জানো, তবে ঋণ কম দিবা। সো পুরা দেশে ওভারঅল কোন স্পেসিফিক সেক্টরকে ফোকাস না করে সবাই ঋণের পরিমাণ কমে যাচ্ছে। 1 নাম্বার ব্যাংক হার নীতি, 2 নাম্বার খোলা বাজার নীতি, 3 নাম্বার ব্যাংক জমার হার পরিবর্তন নীতি। ব্যাংক হার নীতিকে দেখো। সো ব্যাংক হার নীতি আসো, বাণিজ্যিক ব্যাংক যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করে বা প্রথম শ্রেণী বা সিকিউরিটিজ গুলো বাট্টা করে নেয় সেই হারকে বলে, আমি একটু আগে পড়ছি না ব্যাংক হার কত, 4%। মনে আছে একটু আগে বলছিলাম ব্যাংক হার কি? বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ নেয় বা বিভিন্ন সিকিউরিটি ভেঙে নেয়, বাট্টা করে নেয়। সো বাণিজ্যিক ব্যাংক যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করে, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে সুদের হারে ঋণ গ্রহণ করে বা প্রথম শ্রেণীর বিল বাট্টা করে নেয় সেই হারকে বলা হয় ব্যাংক হার। একটু আগে ব্যাংক হার বা ব্যাংক রেট পড়ছি। এই হারের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে
কেন্দ্রীয় ব্যাংক যখন ঋণ নিয়ন্ত্রণ করে তখন তাকে বলা হয় ব্যাংক নীতি। ভাই কিভাবে হয় দেখো তো, বর্তমানে এটা 4%। দেখো আগে মনে করো বাণিজ্যিক ব্যাংক কি হতো, ধরে নাও বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে 4% ঋণ নিতেছে, ঋণ নিয়ে জনগণকে মনে করো ওই টাকা দিয়ে 6% ঋণ দিতেছে। আমি আয়মান ভাইয়ের কাছ থেকে ঋণ নিতেছি 4%, তোমাদেরকে আমি ঋণ দিতেছি, আমার লাভ করতে হবে না, আমি 6% দিতেছি। এখন কেন্দ্রীয় ব্যাংক দেখলো যাই বাজারে তো অবস্থা ভালো না, ঋণ কমাইতে হবে, ঋণ কমাও। কেন্দ্রীয় ব্যাংক কি করবে, আয়মান ভাই আমাকে রায়ান তুই তাকে 4% নিতি, এখন তোকে আমি 5% করে দিলাম, তোর 5% নেওয়া লাগবে। যখন এইটা হবে তখন আমি করবো, আরে আমি আগে আয়মান ভাইয়ের কাছ থেকে 4% সুদের হারে টাকা নিয়ে তোমাদেরকে আমি 6% করে আমি 2% লাভ করতাম। এখন আয়মান ভাই বললো আমার 5% হয়ে গেছে, আমি তোমাদের 6%ই দেই, তোমার আমার তো লাভ হয় মাত্র 1%। না না করা যাবে না, আমি কি করবো, আয়মান ভাই আগে 5% দিত, আমি আগে তোমাদেরকে দিলাম 6%, এখন তোমাদেরকে আমি বাড়াই 7% করে দিব। তোমরা দেখবা হেরে আগে রায়ান ভাইয়ের কাছ থেকে আমরা 100 টাকা নিলে 106 টাকা ফেরত দিলে হয়ে যায়, তো আমাদের 6% সুদ, এখন 60 টাকা দেওয়া লাগবে না, আমরা এখন ঋণ নিব না, যখন সুদ আবার কমবে তখন নিব। যখন এরকম বাড়াই দিব বাণিজ্যিক ব্যাংকে তখন গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণের মধ্যে নিরুৎসাহিত সৃষ্টি হবে এবং তোমরা ঋণ নিতে চাবা না, বাজারে ঋণের পরিমাণ কমে যাবে। উল্টা জিনিস, আমি ভাই বাজারে ঋণের পরিমাণ কম, কাজ করি ব্যাংক হার হ্রাস করি, আগে আমাকে 4% দিত, আমি তোমাদেরকে 6%, আমার ভাই বললো রায়ান তুই এখন থেকে আমার কাছে 3% সুদ ঋণ নেই, আমি 3% বললাম, আমি আগে 4% নিয়ে তোমাদেরকে আমি 6% দিতাম, বাট এখন কমাই দিচ্ছি, আমারও তো এখন আমি গ্রাহকদের কমাই দিই। আমি মনে করো তোমাদেরকে বললাম ভাই তোমরা আমার কাছে আগে 6% তোমরা এখন 5%ই আমাকে সুদ পাবা। তোমরা একদম কিরে ভাই আগে আমরা 100 টাকা নিলে 106 টাকা দেওয়া লাগতো, আমরা এখন 105 টাকা দিলেই কাজ হয়ে যাচ্ছে, বেশি বেশি ঋণ নেই। তোমরা ঋণের নিতে উৎসাহিত হবা, বাজারে ঋণের পরিমাণ বাড়বে। বুঝতে পারছো, ওভারঅল পুরো মার্কেটে ইম্প্যাক্ট করবে। ক্লিয়ার গাইজ, বলো তো ভাইয়া ফাইন্যান্স ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে দুইটাই পড়ানো হবে? ইয়েস, দুইটাই পড়ানো হবে। বলো তো ভাইয়া এটা বুঝছো কিনা, একটু কিভাবে কাজটা হয়েছে একটু বলো তো। ব্যাংক হার কি আমরা একটু আগে বুঝছি, সো ব্যাংক হার বাড়লে বাণিজ্যিক ব্যাংকের সুদের পরিমাণ বাড়ে, যখন বাণিজ্যিক সুদের পরিমাণ বাড়ে ভাই মানুষজন টাকা নিতে চায় না। আবার ব্যাংক হার কমে গেছে, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কম সুদে সুদের হারে বাণিজ্যিক ব্যাংক টাকা পাচ্ছে, বাণিজ্যিক ব্যাংকও তোমাকে কম সুদে দিবে এবং তোমরাও ঋণ নিতে খুশি হবো যে ভাই এখন সুদ কম, আমরা বেশি ঋণ নেই, বাজারে ঋণের পরিমাণ বাড়বে। এন্টায়ার বাজারে কিন্তু এইভাবে ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো? ক্লিয়ার গেল, এইটা বুঝলে বাকি সব ইজি। খোলা বাজার নীতি, খোলা বাজার নীতিতে কি হয়, খোলা বাজারে কেন্দ্রীয় ব্যাংক দেখবা মানুষজন বলে এই আমি কি বলে ট্রেজারি বিলে ইনভেস্ট করছি, আমি ট্রেজারি বন্ড সরকারি বন্ড কিনছি বা সরকারি সঞ্চয়পত্র কিনছি বলে মানুষজন, দেখবা সঞ্চয়পত্র কিনছি। তো যখন কেন্দ্রীয় ব্যাংক দেখায় মানুষের কাছে তো অনেক টাকা হয়ে গেছে, টাকা কমাইতে হবে, কেন্দ্রীয় ব্যাংক বাজারে সঞ্চয়পত্র, রাইট, সঞ্চয়পত্র ছাড়লাম নাও। যখন মানুষ সঞ্চয়পত্র দেখে, সঞ্চয়পত্র খুব সেফ একটা ইনভেস্টমেন্ট, মানুষজন করতে চায়। যখনই দেখানো সঞ্চয়পত্র আসছে বা ট্রেজারি বিল ট্রেজারি বন্ড, মানুষজন কিনতে চায়। এখন আমি 5 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনবো, আমার টাকাগুলো কোথায় আছে বলো তো ভাই? ব্যাংকের কাছে জমা, বাবার বাসায় জমা আছে, আমি টাকাগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে দিয়ে সঞ্চয়পত্র কিনলাম। এরকম দেশে হাজার হাজার লাখ লাখ মানুষ 2000 4000 5000 টাকা দিয়ে কিনবে, কয়েকশো কোটি টাকা জনগণ কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চয়পত্র ট্রেজারি বিল ট্রেজারি বন্ড কিনলো। সো মানুষের কাছে টাকাগুলো জমা আছে আইদার মানুষের কাছে, অথবা মানুষ তো ক্যাশ টাকা নিজে রাখে না, কই রাখে? ব্যাংকে রাখে। আমি ব্যাংকে আমার আগে 5 লাখ টাকা ছিল বা 10 লাখ টাকা আছে, আমি এখান থেকে 8 লাখ টাকা তুলে সরকারি সঞ্চয়পত্র দিয়ে দিলাম, ব্যাংকের কাছে টাকা কমে গেল। দেশে মনে করো এরকম 100 মানুষ সব মিলায় 10 লক্ষ মানুষ, ইন্টারনাল ধরলাম, মোট 500 কোটি টাকা পুরো বিভিন্ন ব্যাংক থেকে তুলে সরকারি সঞ্চয়পত্র কিনে ফেলো। টাকাগুলা বাজার থেকে কমে চলে গেল কার কাছে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তো টাকা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে গেল। বাণিজ্যিক ব্যাংকে এই যে টাকাগুলো জমা ছিল, টাকা তো বের হয়ে নাই হয়ে গেছে। এখন ওরা যে মানুষের আমানতে অন্যকে ঋণ দিত, এখন তো ভাই আর ঋণ দিতে পারবে না। সো বাণিজ্যিক ব্যাংকও ঋণ দিতে পারবে না, বাজারে ঋণের পরিমাণ বাড়বে না, ঋণ নিয়ন্ত্রণ হবে। এইভাবে হয়েছে দেখো জিনিসটা। খোলা বাজার ও সিকিউরিটিতে বন্ড বিক্রি, কেন্দ্রীয় ব্যাংক এগুলো বিক্রি করতেছে, মানুষজন ব্যাংকে জমা টাকা বাইর করে এই টাকা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বন্ড কিনেছে। কেন্দ্রীয় ব্যাংক কি করছে ভাই? আমাকে একটা কাগজ চাই না, তোমাকে আমি সঞ্চয়পত্র দিলাম, আমি এই সঞ্চয়পত্র টাকা কেন্দ্রীয় ব্যাংকে দিলাম, ক্যাশ টাকা কার কাছে গেছে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে। সো
বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন, এর ফলে বাণিজ্যিক ব্যাংকের কাছে টাকাই নাই, ঋণ দিতে পারতেছে না, ঋণ দান ক্ষমতা হ্রাস, বাজারে ঋণের পরিমাণ হ্রাস। আবার উল্টা, ভাই বাজারে টাকা বাড়াইতে হবে, কেন্দ্রীয় ব্যাংক কি করবে, মানুষকে এই তোমাদের সঞ্চয়পত্র কিনছিলে নাও, তোমার সঞ্চয়পত্র ফেরত দাও, টাকা নিয়ে যাও সুদ সহ। মানুষজন ফেরত নিয়ে নিবে। আমি 8 লক্ষ টাকা ইনভেস্ট করছিলাম, সুদ সহ মনে করে আমি 8,80,000 টাকা পাইলাম, টাকাটা কি করবো, বাসায় রাখবো না, ম্যাক্সিমাম টাকা আমি বাণিজ্যিক ব্যাংকে ঢুকাই দিব। হয়তো আমি 20,000 টাকা রাখলাম, লাভ করছি, আমি অথবা খাবো, ফ্যামিলির সাথে বাইরে যাব, ঘুরতে যাব, বাকিটা বাণিজ্যিক ব্যাংকে রাখলাম। আবার কি হলো দেখো, খোলা বাজার ও সিকিউরিটি থেকে কেন্দ্রীয় ব্যাংকগুলো ক্রয় করে নিয়ে গেল, টাকা কেন্দ্রীয় ব্যাংক মানুষের কাছে আসলো, মানুষ ব্যাংকে ঢুকাইলো, তো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা বাণিজ্যিক ব্যাংকে ঢুকলো, বাণিজ্যিক ব্যাংকে ঋণ দান সামর্থ্য বৃদ্ধি পাইলো, বাণিজ্যিক ব্যাংক টাকা পাবে, কি করবে, মানুষকে ঋণ দিবে আবার প্রয়োজনে, সো বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি। বুঝতে পারছো কিভাবে খোলা বাজারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে, এবং এইটার মাধ্যমে কিন্তু ব্যাংক এন্টায়ার সব কিছুকে নিয়ন্ত্রণ করে। এমন না যে এর ফলে স্পেসিফিক শিক্ষা ক্ষেত্রে টাকা কমবে বা চিকিৎসা ক্ষেত্রে ঋণের পরিমাণ বাড়বে, এটা না, সবকিছুতে। ক্লিয়ার? বলো তো কমেন্টে ভাইয়ারা। এই যে তিনটা নীতি, এই তিনটা নীতি থেকে এইচএসসি তে বারংবার প্রশ্ন হয় কম বেশি। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ দু একটা টপিকের মধ্যে এটা, এবং ব্যাংকিং এর পুরা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 2-3টা যে মেজর ইম্পর্টেন্ট, এর মধ্যে এই নীতিগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ভাইয়া ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? এটা আমাদের ইউটিউবের রেকর্ডেড অবস্থায় চলে যাবে আর কি, বাট হ্যাঁ তোমরা বেটার দেখে নাও, কজ আমাদের অনেক, যেহেতু আমাদের এরকম পেইড ব্যাচে সুন্দর গুছানো থাকে যে রেকর্ডেড ক্লাসগুলো জাস্ট ঢুকলেই দেখতে পারে। এই যে ক্লাস চ্যাপ্টারের 4টা ক্লাস, এই যে 1 নম্বর ক্লাস লাইভ হয়ে গেছে, এখন রেকর্ডেড থাকে, এইভাবে থাকতে থাকে, ঠিক আছে। সো এইটা একটু খুঁজে তোমাদের টাফ হবে, কারণ এটা সাধারণত আমরা খুব একটা রেকর্ডের সামনে রাখি না, মাঝে মধ্যে আমরা ইউটিউবে আপলোড করে দিই, ঠিক আছে। গেল জমার হার পরিবর্তন নীতি, মনে আছে আমরা শুরুতে সিআরআর এসএলআর দিছিলাম। দেখো আমরা সিআরআর কি করছিলাম ভাই, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের 4% টাকা রাখে দেয়, এসএলআর বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে 13% সিকিউরিটি কেনে, মোট 17% টাকা কেন্দ্রীয় কাছে চলে যায়। এটাকে দেখো আমরা দেখছিলাম যে এই জায়গার ছবিতে, যে সব মিলায় সিআরআর প্লাস এসএলআর মিলায় কি হয়, 4 8 13 টোটাল 17% টাকা একটা ব্যাংক গ্রাহক ব্যাংকের কাছে 1000 টাকা দিল। 1000 টাকা থেকে 40 টাকা সিআরআর এবং 130 টাকা, মোট 170 টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা চলে যায়, বাকি বাণিজ্যিক ব্যাংকের কাছে থাকে 830 টাকা। এইটা তারা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারে। এইখানে যখন কেন্দ্রীয় ব্যাংক দেখে ঋণ নিয়ন্ত্রণ করবে, তখন তারা আস্তে করে একটা মজার সিস্টেম করে, আগে বলে বাণিজ্যিক ব্যাংক তোরা তো আমাকে 4% আর 13% টোটাল 17% দিতে, তাই না, এক কাজ কর, এখন থেকে তোরা আমাকে 5% এবং 14% মোট 19% টাকা দিবি। সো আগে 17% ছিল, এখন হয়ে গেল 19%, বাইরে গেল। আগে ওরা 17% দিলে বাকি 83% টাকা দিয়ে ঋণ নিতে করতো, কিন্তু এখন ওদের কাছে 81%। সো বাণিজ্যিক ব্যাংকের কিন্তু যে আমানতের মাধ্যমে ঋণ দেয়, সেই ঋণ দেওয়ার ক্ষমতা হ্রাস পেয়ে গেল। ঋণ দেওয়ার ক্ষমতা হ্রাস মানে ঋণ দেওয়ার ক্ষমতা হ্রাস পাইতেছে, ব্যাংকের ঋণের পরিমাণ হ্রাস পাবে। আবার উল্টা, আগে সব মিলে 17% নিত, এখন জমার হার বাণিজ্যিক ব্যাংক বলে তোরা কাজ কর, তোরা আমাকে এখন 3% এবং 12% টোটাল 15% টাকা দিবি। আগে দিদি 17%, এখন 15% দিলেই হবে। বাণিজ্যিক ব্যাংকগুলো আগে যত টাকা পাইতো তার 17 টাকা দিয়ে দিত, এখন মাত্র 15 টাকা দেওয়া লাগতেছে। বাকি কত টাকা, বাকি যে 85 টাকা, ওরা কিন্তু সেই টাকা দিয়ে ঋণ দিতে পারছে, আগের থেকে 2 টাকা বেশি ঋণ দিতে পারছে মানুষকে। সো ওদের ব্যাংকের ঋণ দান ক্ষমতা বৃদ্ধি এবং ঋণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বাণিজ্যিক ব্যাংকের টাকাগুলো পায়, ওরা কি রেখে দেয় না, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, বেসিক্যালি ঋণ আকারে। সো যখন ওদের এই জমার হার পরিবর্তনটা চেঞ্জ হয়, বাড়ায় কমানোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে। সো এই 3টা মেজর পদ্ধতি যার মাধ্যমে পুরা দেশের ঋণ নিয়ন্ত্রণ হয়। 3টা কি ক্লিয়ার নাকি ভাই, একটু আমাকে বলে ফেলো। আমরা কি বুঝতে পারছি? কনসেপ্ট বুঝাই দিলাম, যখন বইয়ে পড়বা একদম দেখবা পুরা
ঝকঝকা ফকফকা হয়ে গেছে, এবং তুমি মোটামুটি শিওর থাকো তোমার কলেজের প্রথম পাবলিক পরীক্ষাতে এই চ্যাপ্টার থাকে, এখানে তুমি প্রশ্ন পাবা। যখন দেখো এই নিয়ন্ত্রণ থেকে প্রশ্ন একটা পাচ্ছ তুমি, এইচএসসি তে এই চ্যাপ্টার থেকে যদি একটা প্রশ্ন করতে পারো, আমাকে বলো রায়ান তুমি মোট 9টা বোর্ডের এই চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন করে, প্রত্যেকটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকেই করবো আমি। ক্লিয়ার গাইস? ওকে, ক্লিয়ার, ডান। দেখো, সো এতক্ষণ আমি পড়লাম হচ্ছে, দেখো কি পড়ছি, এতক্ষণ পড়ছি হচ্ছে আমি সাধারণ পদ্ধতি। এইবার পড়বো আমি গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। ওই যে যারা ফেল করছে ওদের বেতনটা বাড়াই দিছে, তাই না? সবাই কিন্তু বেতন বাড়তেছে না, যারা ফেল করছে ওদেরটা। কোন বিশেষ ক্ষেত্রে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য ঋণের উদ্দেশ্য ও ব্যবহারের প্রতি খেয়াল রেখে ঋণ নিয়ন্ত্রণে যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তাকে নির্বাচনমূলক পদ্ধতি বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক দেখলো এইবার ভাইয়া বন্যা হয়েছে প্রচুর, বন্যা হওয়ার ফলে কৃষকদের ধান একদম একাকার অবস্থা। সো ওদের এখন ঋণ লাগবে, ওরা বিভিন্ন ব্যাংক ঋণ দেয় ওদেরকে, বাট এইবার ওদের বেশি ঋণ লাগবে, কারণ আগে ওরা অল্প 60 টাকা নিত, এবার ওদের কিচ্ছু নাই, সব ধুয়ে গেছে। ওরা আবার নতুন করে চাষ করতে চায়, ধান লাগাইতে চায়। সো কেন্দ্রীয় ব্যাংক ডাইকে বললো, এই ব্যাংক শোনো, তোমরা তো প্রতিবার তোমাদের টোটাল ঋণের মনে করো 1-2% কৃষি খেতে দাও, তোমরা চাল কৃষকদেরকে দাও, এইবার তুমি একটু বাড়ায় দাও। কেন দিতে হবে কেন্দ্রীয় ব্যাংক ভাই? কারণ এইবার বন্যা হয়েছে, ওদের অবস্থা খুব বাজে, দেশের ইকোনমি ঠিক রাখার জন্য চাল উৎপাদন হইতে হবে, ওদের টাকা প্রয়োজন, তোমরা কম সুদে ওদেরকে ঋণ দাও। বাণিজ্যিক ব্যাংক কম সুদে ঋণ দিতে বাধ্য। এই বছর প্রচুর চিংড়ি চাষ হয়েছে, চিংড়ির ফার্ম গুলো আছে যশোরের দিকে, বাগেরহাটের দিকে, সাতক্ষীরার দিকে, এইসব বিভিন্ন এরা চিংড়ি চাষ করে বাইরে পাঠাচ্ছে। এবার এত চিংড়ি হচ্ছে যে ভাই বাইরের মার্কেটে দিচ্ছে না, দেশি মার্কেটে প্রচুর চিংড়ির দাম পড়ে যাচ্ছে অনেক কিছু, জিনিসটা খুব বাজে অবস্থা। এবং চিংড়ি বিভিন্ন ফার্ম গুলো কি করে, ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়, চিংড়ি উৎপাদন করে লাভ সহ ফেরত দিয়ে দেয়। বাণিজ্যিক বলো না, চিংড়ির উৎপাদন অনেক বেশি এবং বাইরে ঠিক মতো এক্সপোর্ট হচ্ছে না। কেন্দ্রীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে বলা হয় তোমরা কাজ করো, তোমরা তাকে চিংড়ি ফার্মকে বিভিন্ন ঋণ দিতা, একটু ঋণ কমায় দাও, কারণ তাহলে উৎপাদন কম করতে পারবে, তাহলে মার্কেট স্টেবল থাকবে। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ঋণ নিয়ন্ত্রণ করে। পরে দেখলো হঠাৎ করে প্রচুর মানুষ গাড়ি কিনতেছে। কারণ কি ভাই এত গাড়ি কেন, এত জ্যাম? কারণ বাণিজ্যিক ব্যাংকগুলা সহজ কিস্তিতে, ভাই তুমি গাড়ির লোন নাও, গাড়ির কিনতে লাগবে 10 লক্ষ টাকা, আমরা তোমাকে 9.5 লক্ষ টাকা মতো ঋণ দিব, এবং তোমরা আগামী 20 বছর ধরে অল্প 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 টাকা দিবা। মানুষ দেখলো ভাই আমার টাকাও বেশি পাইতেছে, আমি ঋণে কিনে ফেলতে পারছি, আমি অল্প সময় ধরে অল্প টাকা দিয়ে আমি ফেরত দিতে পারবো, আমার ঋণ নিলাম, আমি গাড়ি কিনে ফেললাম। প্রচুর মানুষ গাড়ি কিনতেছে, রাস্তায় প্রচন্ড জ্যাম, অবস্থা খারাপ। না, এটা হবে না। কেন্দ্রীয় ব্যাংকটাকে বলাই তোমরা 10 লক্ষ টাকার গাড়ি যদি কেউ কিনতে চায়, তোমরা ম্যাক্সিমাম 6 লক্ষ টাকা দিবা ওই গাড়ির, বাকি 4 লক্ষ টাকা পকেট দিয়ে দিবে। সো তোমরা যতটুকু ঋণ দেওয়ার কথা, ওই যে কার লোন, তোমরা তার একটা গাড়ির দামে 60% দিবা ম্যাক্সিমাম, এবং ওই সিটটা গাড়ির দাম যেটা 60 লক্ষ টাকা বা 6 লক্ষ টাকা যেটা তুমি ঋণ দিছো, ওইটা 10-20 বছরের না, তোমরা 5 বছরের মধ্যে করবা। তখন মানুষ দেখবে ভাই আগে তো আমি গাড়ির পুরো টাকা দিয়ে পারলাম, বাইরে লোন দিয়ে নিয়ে করতে ফেলতাম, এখন তো পারতেছি না, এখন আমি অল্প টাকা পাইতেছি, বাকি টাকা পকেটে দেওয়া লাগছে, আমার কাছে এত টাকা নেই। আবার সেটা দিতে পারলো, আগে আমি 20 বছরে একটু একটু টাকা দিতে পারতাম, বাট এখন আমার প্রতি মাসে বেশি পরিমাণ টাকা লাগছে, কজ আমার 5 বছরের মধ্যে সব টাকা ফেরত দেওয়া লাগবে। না ভাই আমি কিনতে পারতেছি না, এখন পরে কিনবো। তো এইভাবে কিন্তু তারা বিভিন্ন স্পেসিফিক সেক্টরে ঋণ নিয়ন্ত্রণ করে। এবার এইটাই হচ্ছিল আমাদের গুণগত বা নির্বাচনমূলক, আমরা ওই জায়গার ঋণ বাড়াই দিব, এখানে ঋণ কমাবো, এভাবে যদি করে থাকে ওইটাকে বলে গুণগত বা নির্বাচনমূলক। এর কি কি আছে দেখো, ঋণের বরাদ্দকরণ নীতি, ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ, জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন, প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, নৈতিক প্ররোচনা পদ্ধতি। আমরা এগুলো এখন দেখি কি কি আছে একটা একটা করে, খুব শর্টলি দেখে নিব। ঋণের বরাদ্দকরণ নীতি, ঋণের ব্যবহার ও প্রকৃতির উপর ভিত্তি করে কোনো বিশেষ সেক্টরকে অধিক আবার কোন সেক্টরকে কম বাড়াইতেও পারে, কমাইতে পারে ঋণ বিতরণের সুপারিশ। কেন্দ্রীয় ব্যাংক বললো তোমরা আগে কৃষি খাতে দিতা 5% ঋণ, কৃষি অবস্থা ভালো, তোমরা এখন থেকে অ্যাটলিস্ট তোমাদের টোটাল ঋণ 10% কৃষি খাতে দিবা, কৃষি খাতের ডেভেলপমেন্ট করতে হবে। সো কোনো খাতে বাড়াই দিল, আবার কোনো খাতে কম, তোমরা আগে শিল্প খাতে বাড়াইতে, দেশে অনেক শিল্প প্রতিষ্ঠান হয়ে গেছে, এখন একটু ঋণ কমায় দাও, এভাবে বাড়াইতে কমাইতে পারে স্পেসিফিক সেক্টরে।
ভোগ্য পণ্যের ঋণ নিয়ন্ত্রণ, ভোগ্য পণ্যের বিপরীতে প্রদেয় ঋণের পরিমাণ, যে 10 লক্ষ টাকার গাড়ির এগেনস্ট আগে 9 লক্ষ টাকা ঋণ করে ফেলতে পারো। একটা লোকের কাছে 1 লক্ষ টাকা থাকলে গাড়ি কিনে ফেলতে পারতেছে, বাট এখন বললো এক কাজ করো, তোমরা 6 লক্ষ টাকার বেশি দিবা না, সো বাকি 4 লক্ষ টাকা তো নিজের পকেট থেকে দেওয়া লাগতেছে, তাই না? সো সেখানে কিন্তু ভোগ্য পণ্যের বিপরীতে প্রদেয় ঋণ মানে এইটা বাড়ায় কমে ঋণ নিয়ন্ত্রণ করতেছে। তারপর জামানত ঋণের প্রান্তিক হার পরিবর্তন, ওই যে আগে ঋণ যে আমি দিব, ঋণের এগেইনস্টে কিন্তু একটা জামানত রাখতো, ভাই আমার জমি কিনবো বা আমি একটা বাড়ি বানাবো বা ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাট কিনতে আমার মোট 50 লক্ষ টাকা লাগবে। সো কেন্দ্রীয় ব্যাংক বলো ঠিক আছে ভাই, তুমি আমাকে 60 লক্ষ টাকার একটা জমি বা কিছু একটা অ্যাসেট দেখাও, তার এগেইনস্টে আমি তোমাকে 50 লক্ষ টাকা ঋণ দিব। তো আমি আমার একটা জমি দেখাই দিলাম, ও আমাকে 50 লক্ষ টাকা দিয়ে দিল, আমি এই কিনে ফেললাম বাড়ি। বাট যদি কেন্দ্রীয় ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করতে যাও, বলো তুমি 60 লক্ষ টাকার এগেনস্টে ম্যাক্সিমাম 35 লক্ষ টাকা দিবা। সো আমি দেখলাম ভাই আমি একটা জমি বন্ধক রেখে আগে আমি 50 লাখ টাকা পেলাম, মাত্র আমি এখন মাত্র 35 লাখ টাকা পাচ্ছি, আমি এখন ঋণ নিবো না, পদ্ধতি নিবো। এইভাবে করে কিন্তু ঋণ নিয়ন্ত্রণ করা যায়। প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা, ব্যাংকিং কোন আইন অমান্য করলে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি নিয়ন্ত্রণ করে। একটা ব্যাংকে বলছিল তুমি প্রথমে কৃষি ক্ষেত্রে এখন 5% থেকে 10% দিবা, ও শুনলো না, ওকে বললাই তুমি আগামী 2 মাস কোনো ঋণই দিতে পারবা না। এইভাবে করেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক চাইলে প্রত্যক্ষ শাস্তি গ্রহণের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। নৈতিক প্রচারণা বা প্রচারণামূলক পদ্ধতি, কেন্দ্রীয় ব্যাংক মাঝে মধ্যে সকল ব্যাংকে ডেকে বলে দেখো দেশের হচ্ছিল চিংড়ি খাতের অবস্থা ভালো না, দেখো তো তোমরা একটু বাড়াই দিতে পারো কিনা। ও বলে নাই যে তোমার দিতেই হবে, ওদেরকে বললো দেখো দেওয়া উচিত, ওরা দেশে একটা বড় শিল্প চিংড়ি বা পাট শিল্প, ওদের অবস্থা একটু ঋণ দেখো না, বাড়ায় দেওয়া যায় কিনা। এরকম মাঝে মধ্যে প্রচারণা করে, কি নৈতিক প্ররোচনা করে। এখন ব্যাংকগুলো দেখে ভাই কেন্দ্রীয় ব্যাংক আমার গুরু, কইলো দেওয়া উচিত, একটু বেশি দেয়, বাড়াই দিক, এভাবে করতে পারে। আবার বিভিন্ন প্রচারণামূলক পদ্ধতি করে, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময় বিভিন্ন ম্যাগাজিন বা বিভিন্ন লেখনী বের করে যে আগামী বছর দেশে এই সেক্টরের খুব ভালো উৎপাদন হবে, সো এই সব জায়গায় যদি ব্যাংকরা ইনভেস্ট করে দেশ অবস্থা ভালো হবে। এখন ব্যাংক দেখে কেন্দ্রীয় ব্যাংক বলছে এই অবস্থা ভালো, মানে সরকার নিশ্চয়ই কোনো ডিসিশন নিতেছে ওই সেক্টরকে আরো বড় করবে, আমরা ঋণ দিই। এভাবে প্রচারণার মাধ্যমে কোনো স্পেসিফিক সেক্টরকে ঋণের পরিমাণ বাড়াইতে বা কমাইতে পারে। সো এইভাবে কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ও নির্বাচনমূলক পদ্ধতি তারা করে থাকে। সো বলো বুঝতে কি পারছো? ইনিশিয়ালি সারফেস লেভেলে এই দুটা টপিক, এইখান থেকে কিন্তু আমাদের মেজর প্রশ্ন হয়ে থাকে। মেইনলি এইটা হচ্ছিল 5 স্টার, এইটা হচ্ছিল 4 স্টার, অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে। ক্লিয়ার ভাইয়া? ভাইয়া কঠিন লাগতেছে ভাইয়া, একটু যদি আমি একটা টপিক পড়ছি, যখন তুমি সুন্দর চ্যাপ্টারের সব টপিক গুলো পড়ে পড়ে আসবে তোমাদের ইজি হয়ে যাবে। তোমাদেরকে আমি কনসেপ্টটা দিচ্ছি ভাই। অ্যাকচুয়ালি দেখো আমাদের এইসব চ্যাপ্টারে পেইড ব্যাচ এখানে 1.5 ঘন্টার ক্লাস, আমরা পেইড ব্যাচে এই চ্যাপ্টারের উপরে সব মিলায় 4টা-5টা ক্লাস নিব, একটু 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 একটু, অথবা একটা ক্লাসে পুরো এই টপিক পড়াবো, একটা ক্লাসে এতগুলো টপিক পড়াবো। সো তখন ওর বিষয়গুলো বেশি ইজি হবে বুঝতে, ঠিক আছে? সো এখন যদি আমরা মেইন কনসেপ্ট বেসিক দিচ্ছি ভাইয়া, সো এবং এক ক্লাস অনেক কিছু, সো একটু তো অনেক ফিডিং লাগবে, সো একটু যদি আমরা পড়ো দেখবা ক্লিয়ার হয়ে গেছে। ওকে ক্লিয়ার, ডান। চলো আমরা 2-1টা এমসিকিউ দেখি। বলো উত্তর কি হবে? ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি কয়টি? বলো। ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি কয়টি? দ্রুত বলো, আমরা 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? বলো ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি কয়টি? কি কি বলো তো? ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি, মোট 3টি। এক্সাক্ট, রাইট আনসার 11 বি। পরের প্রশ্ন, সবগুলো কিন্তু দেখো বিভিন্ন বোর্ডে আসে, এটা কুমিল্লা বোর্ড 21, কুমিল্লা বোর্ড 16, চিটাগং বোর্ড 21-এর প্রশ্ন। কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটা? এর মধ্যে কোনটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ বলো তো একটু, যে অপশনগুলা কোনগুলা কেন্দ্রীয় ব্যাংকের কাজের মধ্যে পড়ে, দ্রুত বলো তো। কেন্দ্রীয় ব্যাংক আমানত সংগ্রহ করে? না করে না। মুনাফা অর্জন করে? না করে না। ঋণ প্রদান করে? হ্যাঁ করে প্রয়োজনে। কেন্দ্রীয় বাণিজ্যিক মেন দায়িত্ব না। মেন দায়িত্ব কি? বাজারের ঋণ নিয়ন্ত্রণ করা।
এটা তো 3বার, এই প্রশ্নটা বহুবার আসছে বোর্ডে। রাইট উত্তর বি, ঋণ নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন, খোলা বাজারে কেন্দ্রীয় ব্যাংক বিল, সিকিউরিটিজ, ঋণপত্র বিক্রি করলে কি ঘটতে পারে বলতো? খোলা বাজারে কেন্দ্রীয় ব্যাংক এইগুলা বিক্রয় করলে, বাজারে বিক্রি করতেছে, বলতো কি হবে? আমরা একটু আগে দেখছি, যখন খোলা বাজারে বন্ড বা সিকিউরিটিজ বিক্রি করবে তখন বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে আসবে, ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস পাবে, বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে। এইটাই প্রশ্ন করছে, যখন আমাদের কমবে তখন কি হবে বলতো? বাজারে ঋণের পরিমাণ বাড়বে, ব্যাংক হার অপরিবর্তিত থাকবে, নগদ জমার হার হ্রাস পাবে, বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কমবে। অ্যান্সার ইজ 13 ডি, বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কমে যাবে। গেল 14, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক? আমরা শুরুতেই দেখেছি মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। কয়টা প্রশ্ন কয় বোর্ডে আসে দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি কোনটা? বলো কি হবে? বলো কোনটা হবে? কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্মক পদ্ধতি কোনটা বলো তো? রাইট উত্তর সংখ্যাত্মক, খোলা বাজার নৈতিক জামানতদারের। রাইট অ্যান্সার কি বলতো? সংখ্যাত্মক কিন্তু 3টা, খোলা বাজার নীতি, ব্যাংক হার পরিবর্তন, ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। অ্যান্সার হচ্ছিল এই 3টার মধ্যে একটা, কোনটা হবে? খোলা বাজার নীতি। ঠিক আছে, 15 এ। পরের প্রশ্ন, সরকারি নোটে কার স্বাক্ষর থাকে? আমরা জানি সরকারি নোটে এইটা তোমরা কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে ব্যাংক নোট এবং সরকারি নোট, দুইটা নোট হয়, 10, 20, 50, এগুলো ছিল ব্যাংক নোট, কেন্দ্রীয় ব্যাংক ছাপায়, কেন্দ্রীয় ব্যাংকের সচিবের স্বাক্ষর থাকে। বাট 2 টাকার নোট, 1 টাকার নোট, এখন 1 টাকার হয় না, 5 টাকার নোট, এইটা ছাপায় অর্থ মন্ত্রণালয় এবং সেইখানে অর্থ সচিবের সিগনেচার থাকে। যখন এই চ্যাপ্টারটা পড়বা তখন তোমরা এটা দেখবা। লাস্ট প্রশ্ন আছে ক্লাসের, ভোগ্যপণ্য ক্রয় খাতে ঋণের পরিমাণ কাঙ্ক্ষিত মাত্রায় বজায় রাখার জন্য যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলা হয় বলতো? ভোগ্যপণ্য, একটু আগেই দেখেছি, উত্তর হবে কি বলতো? 17 রাইট অ্যান্সার, এক্স্যাক্টলি ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ। এরই মাধ্যমে আমরা ক্লাসটা আজকে শেষ করেছি। আমি আরো একবার বলছি ভাইয়া, আমাদের ফাইন্যান্সের কোর্স শুরু হয়ে গিয়েছে, মাত্র একটা চ্যাপ্টার কভার করেছি আমরা, যদিও চ্যাপ্টারটা শেষ হয়নি। এখন আমাদের কালকে আমাদের জুম ক্লাস বাকি, আমাদের প্র্যাকটিস ক্লাস বাকি হচ্ছিল, আগামী সোমবার 6:30টায় হবে। তো সেই কোর্সে তোমরা ভর্তি হতে পারো, তোমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ভর্তি পুরো কভারেজে মাত্র 2000 টাকা, এইচএসসি এন্টায়ার সবকিছু প্রিপারেশন ডান। সো রাইয়ান এইচএসসি 27 এই প্রোমো কোড ইউজ করলেই তোমরা কোর্সটা পেয়ে যাবা। এবং যদি চাও তোমরা অ্যাকাউন্টিং ফাইন্যান্স একসাথে কিনতে, জাবেদা 27 কোডটা ইউজ করলে তোমরা 3500 টাকায় কোর্সটি পেয়ে যাবা, বোথ অ্যাকাউন্টিং ফাইন্যান্স, অ্যাকাউন্টিং ফার্স্ট সেকেন্ড, ফাইন্যান্স ফার্স্ট সেকেন্ড। সো যাদের কনফিউশন আছে তোমরা আমাকে অবভিয়াসলি আমার ইনবক্স আছে SMR রাইয়ান, আমাকে নক দাও, আমি তোমাদের সব রকম হেল্প করবো ভর্তির জন্য, অথবা তুমি চাইলে কল করো 16910 এই নাম্বারে। সো এরই মাধ্যমে আজকে আমি আমার ক্লাসে শেষ করছি। যারা যারা ভর্তি হওয়ার কোর্সে এখনই ভর্তি হয়ে যাও, কজ প্রিপারেশন কিন্তু আটকে রাখা যাবে না। দেখেছো এই রেজাল্ট কেমন ফল করছে, সো যত ভালো প্রিপারেশন নিবা তোমার প্রস্তুতি তত ভালো হবে এবং তোমার ওভারঅল এইচএসসি রেজাল্ট ততই ভালো হবে। সো ইয়াস, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ফ্রি ক্লাসে, বাট আমি এক্সপেক্ট করবো তোমরা সবাই আমাদের পেইড ব্যাচে ভর্তি হচ্ছে এবং সেখান থেকে তোমরা একটা ফুল অন প্রিপারেশন। সবাইকে আসসালামু আলাইকুম।